আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে এক্সপেরিমেন্ট 1 যেটা করার কথা সেটার কিছু জিনিসপত্র নিয়ে আর কি আমরা শেষ করে দিছিলাম। আমরা শেষ করতে পারিনি ক্লাসটা। তো আজকে ওইটারই কন্টিনিউয়েশন কিছু একটা করব। তো তার আগে আমরা এই দেখি যে আসলে এক্সপেরিমেন্টাল সার্কিট ডায়াগ্রামটা কিরকম ছিল। এই এক্সপেরিমেন্টটা আপনারা আসলে এইচএসসি তেও করছেন এবং মোস্ট লাইকলি ফিজিক্সের কোনো একটা ল্যাব এক্সপেরিমেন্টও হয়তো করার কথা। এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ওহমের সূত্রর ভেরিফিকেশন বা ভেরিফিকেশন অফ ওহমস ল। দ্য ভেরিফিকেশন অফ ওহমস ল। কেউ কি আমাকে রিমাইন্ড করে দিতে পারবেন হোয়াট ইজ ওহমস ল? ওহমের সূত্রটা কি? V equals to IR. V equals to IR। পুরা সারা জীবন শেষে কেউ যদি বলে যে 2020 সালে একটা কোর্স পড়ছিলেন সিএসি 209, ওইখান থেকে কি শিখছেন সব ভুলে যান, সমস্যা নেই, শুধু একটা জিনিস যেন মনে থাকে, হোয়াট ইজ V equals to IR. V equals to IR. equals to IR। আমাদের এক বড় ভাই বলতেছে যে এই কোর্স তো সোজা, এই কোর্স থেকে একটা জিনিসই শিখছি, V equals to I/R। আমি বললাম ভাই একটা জিনিস শিখছেন সেটাও তো ভুল শিখছেন, হয় নাই। V equals to IR, I/R না, ঠিক আছে? যাই হোক, সো V equals to IR ইজ দ্য ওহমস ল। এই আর মানে কি? কোন বস্তুর রেজিস্ট্যান্স, আই মানে কি সেই বস্তুটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, ইন আদার ওয়ার্ডস সেকেন্ডে কতগুলো ইলেকট্রন পাস করতেছে, একক সময় কতগুলো ইলেকট্রন পাস করতেছে। ইলেকট্রন না বলে আমরা বলি চার্জ। সেকেন্ডে কত কুলম চার্জ প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলি কুলম পার সেকেন্ড বা অ্যাম্পিয়ার। আর ভোল্ট মানে কি? যেটার মধ্যে ইলেকট্রন পাস করার জন্য তাকে কি পরিমাণ প্রেসারাইজ করা হচ্ছে। ইন আদার ওয়ার্ডস আমরা দুই তিনটা অ্যানালজি, আকাশে পানি তোলা, আকাশে না সরি সাততলার ট্যাঙ্কিতে পানি তোলা, কিংবা গেটের সামনে লোকজন অনেকগুলো লাইন লেগে গেছে, ইত্যাদি নানাবিধ অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এই ভোল্টেজটা কার অ্যাক্রসে? রেজিস্টরের অ্যাক্রসে। মনে রাখতে হবে এই ভি আই আর তিনটা জিনিসই কিন্তু আমরা শুধুমাত্র এই রেজিস্টরটাকে নিয়ে ডিল করতেছি, আর কিচ্ছু না। এই রেজিস্টরের অ্যাক্রসে যেই ভোল্টেজ দ্যাট ইজ ভি, এই রেজিস্টরের মধ্য দিয়ে যেই কারেন্ট দ্যাট ইজ আই, এবং এই রেজিস্টরের যে রেজিস্ট্যান্স দ্যাট ইজ আর। এটি কিন্তু অন্য জায়গাটা ধরলে হবে না, যারটা তারটা নিয়েই ধরতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা থেকে আমরা যদি বুঝতে পারি তাহলে যে রেজিস্ট্যান্স আমাকে মেজার করতে হলে আমার কারেন্ট লাগবে এবং ভোল্টেজ লাগবে, দুইটার রেশিও নিলে আমি রেজিস্ট্যান্স পেয়ে যাব। বিকজ আমরা এখান থেকে দেখতেছি আর মানে আমরা বলতে পারি ভি বাই আই। V/I। তো এক নম্বর এক্সপেরিমেন্টে আমাদের কাজ কি? একটা রেজিস্টর নিতে হবে, তার ভোল্টেজ মাপতে হবে আর কারেন্ট মাপতে হবে, তারপরে দুইটার রেশিও নিতে হবে। যেহেতু রেজিস্টরে একটা রেজিস্টরই আমরা বারবার বিভিন্ন ভ্যালু দিয়ে চেঞ্জ করব, সুতরাং সবগুলোরই রেশিও সেম আসবে। সুতরাং আপনি যদি প্রথমটাকে V1/I1 বলে তাইলেও আর আসবে, অথবা পরের রিডিংটা যদি আপনার V2 আর কারেন্ট যদি I2 হয় তাইলেও আপনি আর পাবেন। রেশিও সবসময় সেম থাকবে। দ্যাট ইজ ওহমস ল। যদি আমরা দেখি যে সবগুলোর ক্ষেত্রেই ভোল্টেজ এবং কারেন্টের রেশিও সমান, তাহলে আমরা বলতে পারবো কি ওহমের সূত্র প্রমাণিত হয়েছে। ওহমের সূত্র প্রমাণিত হয়েছে। আরো একটা জিনিস গতকালকে বলা হয়েছিল যে কারেন্ট মাপতে হয় কিভাবে? থ্রুতে নাকি অ্যাক্রসে? অ্যাক্রস। কারেন্ট থ্রু কারেন্ট হচ্ছে থ্রু, ভিতর দিয়ে মাপতে হবে কারেন্ট, কোনো কিছুর ভিতরে। আর ভোল্টেজ মাপতে হয় অ্যাক্রসে। অ্যাক্রস মানে প্যারালাল, দুই পাশে। অ্যাক্রস মানে দুই পাশে প্যারালালি। আচ্ছা, কারেন্ট মাপতে হয় সিরিজে কেন? কারণ সিরিজ ভিতরে তো ঢুকে আমি কারেন্ট মাপতে পারবো না, কিন্তু আমি জানি সিরিজ সার্কিটে কারেন্ট সেম। দ্যাট মিন্স যদি এই জায়গা দিয়ে আমার আই কারেন্ট ফ্লো করে, এই জায়গা দিয়েও আই কারেন্ট ফ্লো করতেছে, এটার ভিতর দিয়েও আসলে আই কারেন্ট ফ্লো করতেছে। I3 কেন লিখলাম? আই, ঠিক আছে? সো এদিক দিয়েও আমার আই কারেন্ট ফ্লো করতেছে এবং পুরো রাস্তা দিয়ে আসলে আই কারেন্ট ফ্লো করতেছে। যেহেতু সম্পূর্ণটা সিরিজ, পানি যাওয়ার রাস্তা একটাই, ওই সেম পরিমাণ কারেন্টই আপনার এদিক দিয়ে সবসময় ফ্লো করবে। তাইলে আমার যদি সব জায়গায় সেম কারেন্ট হয়, আমার তো রেজিস্টরের ভিতরে না ঢুইকা আমি সাইডে তার সাথে সিরিজ এক জায়গায় মেজার করলেই হইলো। তো সিরিজের কনসেপ্টটা আমরা এখনো আপনাদেরকে বলি নাই। সিরিজ মানে হচ্ছে আমরা বলছিলাম যে রেলগাড়ির বগিগুলা যেভাবে পরপর কানেক্টেড থাকে, আমরা বলতে পারি হ্যাঁ এই বগিগুলা একটা আরেকটার সাথে সিরিজে কানেক্টেড আছে। সুতরাং একটা বগির ভিতরে ঢুইকা মেজার করার চাইতে আপনি যে কোনো একটা বগের সাথে সিরিজে এখানে যদি অ্যামিটার দেন, তাইলেও কিন্তু আপনি মেজার করতে পারবেন যে এগুলোর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে। বিকজ সিরিজ সার্কিটে কারেন্ট সেম, সবগুলোর মধ্য দিয়েই সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে। ওকে, আশা করি এটা বুঝতে কোনো সমস্যা নাই কারো। এখন যদি আমরা একটা গ্রাফ পেপার নিই, এবং গ্রাফ পেপার আপনাদের এক্সপেরিমেন্টে দেখবেন বলে দিয়েছে যে একটা গ্রাফ পেপার নিয়ে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকেন। আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করেন। সো আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর থাকবে কারেন্ট আই, ওয়াই এক্সিস বরাবর থাকবে ভোল্টেজ। এক্স এক্সিস বরাবর কারেন্ট, ওয়াই এক্সিস বরাবর ভোল্টেজ। এক্সিস বরাবর কিন্তু ভোল্টেজ না, এক্স এক্সিস বরাবর কারেন্ট। তাইলে এটাকে আমরা বলি আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আইভি ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে গুণাবলী, আর কার্ভ
স্ট্রেট লাইনে হতে পারে বা কাতার লাইনে হতে পারে। আমরা একবারে বলতেছি এটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আচ্ছা, বা আইভি কার্ভও বলে অনেকে, অনেকে এই ক্যারেক্টারিস্টিক্স কথাটা বলে না, অনেকে বলে যে না আইভি কার্ভ। আচ্ছা ঠিক আছে, সেটাও মানা যায়, ইটস আন্ডারস্টুড। এক্স এক্সিস বরাবর কি থাকবে তাইলে? এক্স এক্সিস বরাবর কি থাকবে? আই কারেন্ট। ওয়াই এক্সিস বরাবর ভোল্টেজ। ভোল্টেজ। আচ্ছা, তাহলে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা বের করতে পারবো। আচ্ছা, লেট আস টেক এ লুক। আমরা যদি ফিগারটাকে ফ্রেশ একটা কপি নিয়ে আসি, সো এই ফিগারের আপনার এই রেজিস্টারটার জন্য আপনাকে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বের করতে বলা হয়েছে। ল্যাবে আপনাকে বলছে যে এটার আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বের করেন। তো ল্যাবের প্রসিডিউরে বলা আছে যে আপনার যে ব্যাটারি মাঝখানে অ্যারো থাকলে যেন কি বোঝায়? রেজিস্টর বা এটার ভিতরে অ্যারো থাকলে কি বোঝায় বলেন? বুঝি নাই। চেঞ্জ করা যাবে স্যার, মানে অ্যাডজাস্টেবল, অ্যাডজাস্টেবল ভেরিয়েবল। আপনি চেঞ্জ করে এটাকে 3 ভোল্ট, 5 ভোল্ট, 15 ভোল্ট আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার ইচ্ছা মতো এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আগের দিন আমরা এটার একটা ছবি দেখছি না, মোবাইলের দোকানে থাকে ডিসি পাওয়ার সাপ্লাই, এই যেগুলা, এগুলো দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। যে এই নব ঘুরাইলে যত দেখাচ্ছে আপনি তত ভোল্ট পাবেন। যেমন এই যে এখান থেকে দেখাচ্ছে 30 ভোল্ট, তাহলে এখান থেকে 30 ভোল্ট পাবেন। এটাকে কমায় কমায় যদি অন্য কোথাও কি দেখা যাচ্ছে, অন্য কোনো, যেমন এইখানে মনে হয় 19 ভোল্ট দেখা যাচ্ছে। এই যেটা বিভিন্ন মডেলের আছে, আমাদের ল্যাবে যেটা আছে সেটা সম্ভবত এইরকম, আমাদের ল্যাবেরটা এইরকম দেখতে আর কি, কাইন্ড অফ কাছাকাছি। কিংবা বিভিন্ন মডেলেরও থাকতে পারে। দেখবেন মোবাইলের দোকানদাররা এই জিনিসগুলো নিয়ে বসে থাকে। তারা মোবাইলের ব্যাটারি কত ভোল্ট বলেন তো? মোবাইলের ব্যাটারি কত ভোল্ট? আচ্ছা 3.6 3.7। 3.7। আচ্ছা, সো তারা এখানে দেখবেন 3.7 ভোল্ট বানায় বসে থাকে আর কি। ওকে, তাহলে আমরা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বুঝলাম যে যেটা থেকে আমরা কি করতে পারবো, যেটা থেকে আমরা বিভিন্ন ধরনের ভোল্টেজ নিতে পারবো। সো আমরা ল্যাবের এক্সপেরিমেন্টের মধ্যে দেখি আমাদেরকে কত কত ভোল্ট নিতে বসে ফার্স্টে 5 ভোল্ট নেবেন, ভোল্টেজ মাপবেন, কারেন্ট মাপবেন। তারপরে ই এর ভ্যালু 6 ভোল্টে সেট করবেন, ভোল্টেজ মাপবেন, কারেন্ট মাপবেন। এভাবে 7 8 9 10 প্রত্যেকটার জন্য ভোল্টেজ মাপবেন, কারেন্ট মাপবেন। এরপরে আমরা দেখবো সবগুলোর জন্য রেশিও একই আসতেছে। এটার জন্য রেশিও আসবে 1000, এটার জন্য রেশিও আসবে 1000, এটার জন্য 1000, এটার জন্য 1000, এটার জন্য 1000, এটার জন্য 1000। প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে রেশিও গুলা বের করে যদি আমরা দেখি সবগুলাই সেম, তার মানে ওহমের সূত্র প্রমাণিত। V equals to IR, তার মানে V is proportional to I, যেহেতু আর একটা কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এইটা আমাদেরকে করতে বলছে, তাহলে আমরা কি করব? এটাকে তাহলে ফার্স্টে বলছে 5 ভোল্টে সেট করতে। আচ্ছা ঠিক আছে, এটাকে 5 ভোল্টে সেট করলাম। এটাকে 5 ভোল্টে সেট করে আমরা এই জায়গায় এটার অ্যাক্রসে ভোল্টেজটা কত সেটা মেজার করে দেখার চেষ্টা করব। তো আমি এখন, আপনারা হয়তো অনেকে বুঝবেন বা বুঝবেন না, আমি আপনাকে বলে দিই, এখানে আপনি 5 ভোল্টই পাবেন। ল্যাবে হয়তো সেটা ইন রিয়েলিটি হয়তো 4.9, হ্যাঁ, কিংবা হচ্ছে 5.1 বা 0.1 এইরকম স্লাইট ভেরিয়েশন হয়তো আসতো। বাট এখন যেহেতু আমরা অনলাইনে করতেছি এগুলা সিমুলেশন, এগুলা কখনো এই টাইপের ভ্যালু আসবে না, আপনাকে একদম পারফেক্ট 5 ভোল্টই আসবে। ঠিক আছে, মনে রাখতে হবে রিয়েল লাইফে করতে গেলে আপনি কখনো পারফেক্ট 5 পাবেন না, কখনোই পারফেক্ট 5 পাবেন না। কিছু একটা কমে যাবে, সাধারণত কমে যায়, এখান থেকে বাড়ে না, কখনো কমে যায় এরকম। সো 4.9, 4.91, 4.96, 4.82 এরকম ভেরিয়েশন হয়। বাট সিমুলেশনে আপনারা কি পাবেন, সিমুলেশন কিভাবে করতে হয় আমরা এখনো বলি নাই, আস্তে আস্তে বলবো, প্রত্যেক ক্লাসে একটু একটু করে বলবো। ঠিক আছে, তাহলে এইখান থেকে আপনি অলওয়েজ কত ভোল্ট পাবেন, যদি ভোল্টেজ সোর্সটাকে আপনি 5 ভোল্টে সেট করেন, ই কে যদি আপনি 5 ভোল্টে সেট করেন, তাহলে ভি এর ভ্যালু অলওয়েজ আপনি 5 ভোল্ট পাবেন। ঠিক আছে, আচ্ছা কারেন্টটা পাবেন হচ্ছে বলে দিই 5 মিলি অ্যাম্পিয়ার, এটাও পারফেক্ট 5 মিলি অ্যাম্পিয়ার পাবেন। আচ্ছা, তাইলে আপনার কাছে যেটা এই গ্রাফটা তৈরি করতে হবে, সরি, আপনাকে যেই এই টেবিলটা তৈরি করতে হবে, তাহলে এই টেবিলের মধ্যে আপনাকে এখন প্রথম রিডিং পেয়ে গেছেন, মেজার্ড ভ্যালু অফ ভোল্টেজ ভি, এটা পাবেন হচ্ছে পারফেক্ট 5 আসবে, যেহেতু সিমুলেশন। ইন রিয়েল লাইফ এটা কম আসতো কিছুটা। আর এটা আসবে হচ্ছে আপনার 5 মিলি অ্যাম্পিয়ার, যেহেতু উপরে অলরেডি লেখা আছে, সুতরাং আমরা এখানে শুধু 5ই লিখবো। এখানে যদি কেউ আবার 5 মিলি লেখে তাহলে এটা কি বোঝায়? 5 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ 5, এখানে যদি কেউ আবারও মিলি লেখে, কারণ এখানে তো উপরে মিলি অ্যাম্পিয়ার লেখাই আছে, এককগুলো মিলি অ্যাম্পিয়ারে, তাই না? এখানে তো এম লেখাই আছে, তো ভিতে এই ডাটা শিটের এই জায়গায় যদি কেউ আবারও এম লেখে তাহলে এটা দিয়ে কি বোঝায়? 5 মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার।
তার মানে এটা তখন মাইক্রো অ্যাম্পিয়ার হয়ে গেছে, 5 × 10⁻⁻6 হয়ে গেছে, সো অ্যাম্পিয়ার হয়ে গেছে। রিমেম্বার, এই জন্য মনে রাখবো যে আমরা দুইবার কিন্তু মিলি লিখবো না, উপরেই দেখবো যে এখানে মিলি দেয়া আছে, সো একবার লিখলেই এটা 5 মিলি অ্যাম্পিয়ার বুঝে যাব। আচ্ছা ওকে, তাইলে 6 এর জন্য আমরা কত পাবো, আবার এটাকে তখন অ্যাডজাস্ট করে আমরা 6 ভোল্ট বানাবো, তখন আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে এখানে আবার আমরা 6 ভোল্ট পাবো এবং এখানে 6 মিলি অ্যাম্পিয়ার পাবো। কত পাবো সেটা এক্সপেরিমেন্ট করে আপনারা দেখবেন, আমার মুখস্থ আছে এই জন্য আমি ভ্যালুগুলা ডাইরেক্ট বলে দিচ্ছি। তাহলে এখানে পাবেন 6, এখানে পাবেন 6, বুঝতেইছেন বাদ বাকিগুলা কিরকম আসবে। ঠিক আছে, এরকম আমি আরো অনেকগুলো 11, 12, 3, 4, 2, 1, 0 সব আরো অনেকগুলো নিতে পারতাম না? বলেন তো, এখানে যদি আমি 12 ভোল্ট নিতাম তাহলে কত আসতো এখানে? 12 আর এটা কত আসতো? 12। কারেন্ট কত আসতো? 12 মিলি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার না, 12 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু মিলিটা এখানে লিখবো না, কারণ কি, যে এখানে এম লেখা আছে। হ্যাঁ, এম কখন লিখবো, যদি এখানে এই জায়গায় মিলিটা লেখা না থাকতো। ইন দ্যাট কেস তখন আপনাকে প্রত্যেকটার পাশে এম লিখতে হইতো। ক্লিয়ার কি? কারো বুঝতে সমস্যা আছে এইটুকু? আচ্ছা, এইবার তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেশিও আমরা ক্যালকুলেট করি। লেটস সে প্রথমটা রেশিও কত হয়? 5/5 মিলি কত হয়? 1 5/5 মিলি 1 কেমনে হয়? One. কেমনে 1 হয়? 5/5 মিলি ও 1 কেমনে হয়? 0.001 স্যার। তার মানে মিলি মানে কত? 10⁻³ তাহলে এই মাইনাসটাকে যদি আমরা বাদ দিতে চাই, তাহলে মানে উপরে নিয়ে গেলে, তাহলে এই মাইনাসটা আমি উপরে লিখতে পারি। তাহলে 10⁻³ মানে কত? 1000 1000, সো ইট উইল বি 1000। বলেন তো পরেরটা কত হবে? স্যার ওইটাও 1000। 1000 দিতে হবে স্যার সব। 1000 পরেরটা, তারপরেরটা আপনি 1000 মানে যতগুলা খুশি নেন সবগুলোরই ভ্যালু কত আসবে? 1000 1000। একক কি? ওহম ওহম। এখানে যদি ওহম না দেওয়া থাকতো তাহলে কি আমরা বুঝতাম একক যে ওহম হবে? জি স্যার। কিভাবে বুঝতাম? স্যার আর তো রোধ, স্যার রোধের একক ওহম। রোধের একক ওহম, অথবা V/I, ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানেও ওহম। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা তাইলে আমরা কি পাইছি? এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলা গ্রাফে প্লট করা। এই যে ভ্যালুগুলা পাইছি, ভোল্টেজ আর কারেন্টের ভ্যালুগুলা যে পাইছি, সেগুলাকে আমাদের কাজ হচ্ছে এখন গ্রাফে প্লট করা, ভি এবং আই। ঠিক আছে, তাহলে এইটুকুকে আমরা তাহলে গ্রাফ পেপারে নিয়ে আসি। সো দিস ইজ আওয়ার গ্রাফ পেপার। আপনি এক্সপেরিমেন্ট ধরে নিচ্ছি যে ল্যাবে বসে বসে করছেন, এবং এই হচ্ছে আপনার সেই গ্রাফ পেপার। আচ্ছা, ফিগার আমরা পরে আবার নিয়ে আসবো দরকার হইলে। আচ্ছা, তাহলে এই যে গ্রাফ পেপার আছে, তাহলে এই গ্রাফ পেপারে আমরা এখন প্লট করার চেষ্টা করি। সো আমার প্রথম ভ্যালু এক্স এক্সিস বরাবর কোনটা? দিস ইজ আওয়ার এক্স ভ্যালু এন্ড দিস ইজ ওয়াই ভ্যালু। যে কেউ যে কোনো সময় কোনো কিছু যখনই বুঝবেন না আমাকে থামাবেন দয়া করে, কারণ আপনি কত দিচ্ছেন? 19,000 কত টাকার স্যার। কথাটা মনে করাই দিই। 600 স্যার। 19,600 টাকা কামাই করছেন কখনো এত টাকা? যাই হোক, 19,600 টাকা ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, হিউজ স্যার। অ্যামাউন্ট অফ মানি। জি বলেন। স্যার এখানে 5 অ্যাম্পিয়ারটা মিলি যে দেওয়া হয়েছে, কিন্তু উপরে তো I = মিলি অ্যাম্পিয়ার ছিল। হ্যাঁ, এখন- যদি এটা আমি তখন বলছি যে যদি এখানে মিলি লেখা থাকে, এখানে তাহলে যদি তো মিলি 1 লেখা হয়ে থাকে, যায় আর এর মানটা। না 1 হয়ে যায় না। তখন আপনাকে এই যে মনে করি, কারণ এককটা অলরেডি গিভেন ইন মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, তখন আপনি লিখবেন এইভাবে, ঠিক আছে, তখন এই মিলিগুলা থাকবে না, বুঝতে পারছেন? তখন এই মিলিগুলা থাকবে না। কিন্তু আপনি যখন ভাগ করবেন, ভাগ করার সময় আপনার কি লাগতেছে? V/I, 5/5, কিন্তু এই যে শুরুতেই আগে মিলি দেওয়া আছে, দেখছেন? এই জন্য আপনি স্যার। লিখবেন হচ্ছে 5/5 মিলি। আমি বলছিলাম যে হ্যাঁ, এতবার মিলি না লিখে যে উপরে মিলি লেখা আছে, তাই এখানে আর মিলি লেখার দরকার নেই। আর যদি উপরে এখানে মিলিটা না লেখা থাকতো, এটা যদি না লেখা থাকতো, তাহলে আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে মিলি লিখতে হতো, অথবা 0.005, 0.006, 0.007 এইভাবে লিখতে হতো। বুঝতে পারছেন?
জি স্যার। ওকে, তাইলে আমরা যেহেতু সবগুলা মিলি মুছে দিছি, তাহলে উপরে মিলি লিখে দিই। তাহলে এটা কত? 5/5 মিলি অ্যাম্পিয়ার, এটার ভ্যালু হচ্ছে 1000। ওকে, এটা আমরা পরে ক্যালকুলেট করব। 1000 যে আসে এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। আচ্ছা, তাইলে আমরা কি করলাম? আমাদের এক্স এক্সিস বরাবর যাবে কত? 5 মিলি। তাহলে আমরা এই বরাবর এই এক্সিসটাও আমরা মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যাই। এক্স এক্সিস বরাবর মিলি অ্যাম্পিয়ার আর ওয়াই এক্সিস বরাবর ভোল্ট। ভোল্ট। ভোল্টেজ, ভোল্ট একক হচ্ছে ভোল্ট। লাল কালি দিয়ে আমি গ্রাফে ভোল্ট লিখতেছি। আচ্ছা ফাইন, এইবার তাহলে আমরা এটাকে প্লট করি। এক্স এক্সিস বরাবর থাকবে 5 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। আচ্ছা, ওয়াই এক্সিস বরাবর 5 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। আমার আঁকাটা পুরোপুরি অ্যাকুরেট হবে না, কাছাকাছি হবে, ধরেন বুঝে নিয়েন আর কি। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত? 5,5 মিলি। 5, আর এটাও হচ্ছে এদিক থেকে 5। তাহলে একটা পয়েন্ট পাইলাম, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 5,5। আচ্ছা, সেকেন্ড আরেকটা পয়েন্ট পাবো, সেটা কত? 6। আর এটা কত হবে? 6। 5,5 না, এটা হচ্ছে আসলে এক্স এক্সিস বরাবর আমি কালকে যে ভুল করছিলাম ওই একই ভুল আবারও করছি। 5 মিলি, 5। 5 মিলি, 5, এক্স্যাক্টলি 5 মিলি, 5। আচ্ছা, একইভাবে যদি আমরা পরের পয়েন্টটা দেখতে চাই, সেটা কত হবে? 6,6 6, 6 মিলি, 6 6 মিলি, 6। ভেরি গুড, 6 মিলি, 6। তারপরেরটা কত হবে? 7 মিলি, 7। বুঝতেছেন? 8 মিলি 8, 9 মিলি 9। আচ্ছা, তাইলে আমরা এই যে পয়েন্টগুলো পাইলাম, এই পয়েন্টগুলোকে যদি আমরা ইন্ট্রাপোলেট করি, মানে ভিতরের দিকে বাড়াই, এক্সট্রাপোলেট মানে বাইরের দিকে বাড়ানো, ইন্ট্রাপোলেট মানে ভিতরের দিকে বাড়ানো, কিংবা নেগেটিভ দিকে যদি এক্সট্রাপোলেট করি, ইট উইল পাস থ্রু দ্য অরিজিন। এটা অরিজিন দিয়ে যাবে। কেন? এটা ভাইবার প্রশ্ন, কেন এটা অরিজিন দিয়ে যাবে? কারণ আপনার যদি ভোল্টেজ 0 হয়, কারেন্ট কত হবে? 0 ভোল্টেজ যদি 1 হয়, কারেন্ট কত? ভোল্টেজ যদি 2 হয়, কারেন্ট কত? 2। 3 লিখতেছি কেন? 2 মিলি। ভোল্টেজ যদি 3 হয়, 4 হয়, তাই না? তার মানে আমরা এই যে এইখানেও একটা পয়েন্ট আছে, এইখানেও একটা আছে, এইখানেও একটা আছে, যেগুলো কিনা আমরা নেই আসলে, আমরা সরাসরি 1 2 3 4 5 থেকে শুরু করছি। বাট এই যে 0 0 তেও তো যায়, তাই না? তাহলে এটা তো মূল বিন্দু দিয়ে যাবে কি যাবে না? যাবে। দিস স্ট্রেট লাইন শুড পাস থ্রু দ্য অরিজিন। তার মানে এটা স্ট্রেট লাইন এর একটা ইকুয়েশন এবং এটা মূল বিন্দু দিয়ে যাবে। আচ্ছা, স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? হোয়াটস দ্য ইকুয়েশন ফর স্ট্রেট লাইন? y equals to mx plus c y equals to mx plus c। দ্য সি কম্পোনেন্ট কোনটা? সেটা হচ্ছে এরকম যে যদি কোনো স্ট্রেট লাইন ধরেন এইভাবে যায়, ঠিক আছে, তাইলে এই যে এক্সট্রা যে অংশটা থাকে, এই যে এই অংশটুকু এক্সট্রা যে অংশটুকু থাকে, এই অংশটুকুর ভ্যালু হচ্ছে সি। কেউ কি বলতে পারবেন যে এটা যদি আমার 3.5 ঘর দিয়ে এখন ক্রস করে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি এট দিস মোমেন্ট? এই পয়েন্টটা হচ্ছে 3.5। 3.5 তাহলে আমরা বলতে পারি y equals to mx plus 3.5। ঠিক আছে কি? কেউ যদি আমাকে এটা জিজ্ঞাসা করে যে এইটার কি সি কত, লেটস সে এটা 4 দিয়ে ক্রস করতেছে, আন্দাজে বললাম, -4 দিয়ে ক্রস করতেছে, -4 তাহলে সি এর ভ্যালু কত? -4 হবে। সি এর ভ্যালু ইট শুড বি দেন প্লাস -4 বা y equals to mx -4। এখন আমাদের যে v equals to i এর ফর্মুলা পাইলাম, এটার c কত? 0 স্যার। এটার c হচ্ছে 0। কারণ কি? মূল বিন্দু দিয়ে যায়। মূল বিন্দু দিয়ে যায়। ভেরি গুড। তাহলে যদি এটা আমরা বুঝতে পারি, আমরা আন্ডু করে আবার আগের অবস্থায় ফেরত যাই। তাহলে সি এর কাহিনীটা আমরা বুঝতে পারছি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের সি কত? 0 0। ওকে, আচ্ছা, এক্স এক্সিস বরাবর আমরা কি লিখছি? x axis বরাবর কারেন্ট i, কারেন্ট। ওয়াই এক্সিস বরাবর কি লিখছি? ভোল্টেজ ভোল্টেজ। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াইলো? v equals to m into i প্লাস 0 আর লিখলাম না, v equals to m i। ওম সাহেব বলছে v equals to i r। ও
মোমেম সাহেব বলছে v ইকুয়ালস টু i r, আর আমরা এই গ্রাফ থেকে পাইলাম v ইকুয়ালস টু i m। তাহলে কি আমরা বলতে পারি না m টাই r? Yes, sir. m টা আসলে কি? R. m is called the slope, ঢাল। m is called the slope বা ঢাল। Slope. তাইলে স্লোপ বেশি কার? ধরেন আমি যদি এরকম আরেকটা স্ট্রেট লাইন পাইতাম, আর অন্য কালার দিয়ে দিই, গ্রিন কালারের আরেক, আচ্ছা এটা অটোমেটিক হয়ে গেছে, রেড কালারের আরেকটা দিই, এটা তিনটা স্ট্রেট লাইন পাইছি। কোনটার স্লোপ বেশি, কোনটার স্লোপ কম? মনে করি এটার স্লোপ হচ্ছে, হ্যাঁ আচ্ছা এটা দিয়ে লিখি, মনে করি এটার স্লোপ m2 আর এটার স্লোপ m1 আর এটার স্লোপ হচ্ছে m। কোনটার স্লোপ বড়? M2 স্যার। m2, যেটা বেশি খাড়া ওটার ঢাল বেশি। জি স্যার, স্টিপারটার স্যার স্লোপ হ্যাঁ। বেশি। যেটা স্টিপ বেশি সেটার স্লোপও বেশি, যেটা কম স্টিপ সেটা, যেটা কম ঢালু সেটার ঢালও কম, যেটা ঢাল বেশি এটাও বেশি। এখন আমাকে বলেন যে আমি তিনটা রেজিস্টর নিয়ে এই তিনটা আলাদা আলাদা গ্রাফ পাবো। যদি আমি এখানে যে রেজিস্টরটা নিয়ে করছি ওটার ভ্যালু কত ছিল জানি, 1000 ওহম। রেজিস্টরের ভ্যালু ছিল 1000 ওহম, ঠিক আছে। আমি যদি এইখানে লেটসে কথার কথা 1000 ওহমের বদলে 900 ওহম দিয়ে আমি এক্সপেরিমেন্টটা করতাম, তাইলে আমার কি নীলটা এই যে এইটা হইতো নাকি এইটা হইতো? M1 স্যার। M1 হইতো। কেন M1 হইতো? স্যার স্লোপটা কম স্যার। স্লোপটা কম, তাহলে এটা যদি আমি 1000 এর জন্য করি, আর এটা তাহলে আমি যদি 900 এর জন্য ধরি, তাহলে এটা নিচের দিকে আসবে। আর যদি এটা হয় তাহলে ডেফিনেটলি ইট শুড বি সামথিং মোর দেন 1000। সো আমরা বলতে পারি হ্যাঁ এটা 1100 এর জন্য নিয়ে এরকম স্লোপ পাওয়া যাবে। আশা করি আমরা বুঝতে পারছি স্লোপের ব্যাপারটা কি। তাহলে স্লোপ মানেই হচ্ছে রেজিস্ট্যান্স। এই ভাইভার কোশ্চেন হচ্ছে আপনাকে এই তিনটা আলাদা আলাদা গ্রাফ দিয়ে আমি জিজ্ঞাসা করব যে এই তিনটা আলাদা আলাদা গ্রাফ তিনটা আলাদা আলাদা রেজিস্টরের জন্য পাওয়া গেছে, সেগুলাকে আপনার ভ্যালু অনুযায়ী র্যাঙ্কিং করেন। প্রশ্নটা আমি আরো একবার বলতেছি, প্রশ্নটা একবার বোঝেন, মনে রাখেন। আমি ক্লাসের মধ্যেই ভাইবার কোশ্চেন এবং হাবিজাবি যা যা আছে সেগুলো বলে দিই। এরকম ওই প্রশ্নগুলো এই পরীক্ষায় জিজ্ঞাসা করি, তাও আপনারা অনেকেই পারেন না, খুব দুঃখ লাগে তখন। আচ্ছা ধরেন আপনাকে আমি এরকম তিনটা আলাদা আলাদা ভাইভাতে গ্রাফ দিয়ে দিছি, একটা এরকম, আরেকটা এরকম, আর আরেকটা এরকম, ঠিক আছে। এটার নাম হচ্ছে আর এক্স, এটার নাম আর ওয়াই, এটার নাম হচ্ছে আর জেড। আমার প্রশ্ন হচ্ছে আর এক্স, আর ওয়াই এবং আর জেড কে ডিসেন্ডিং অর্ডারে সাজান। ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। ডিসেন্ডিং অর্ডারে সাজান, উত্তরটা দেন কি হবে? কোনটা? Rx, Ry, Rz। আর এক্স is greater than ry is greater than আর জেড। এটা কি কারো কোনো বুঝতে সমস্যা আছে? না স্যার। সো এই গ্রাফটা কখন সত্যি? যখন এক্স এক্সিস বরাবর আই এবং ওয়াই এক্সিস বরাবর ভি থাকে। দ্যাট মিনস এই গ্রাফটাকে আমরা বলি আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আইভি কার্ভের মধ্যে যেই স্ট্রেট লাইনটা পাওয়া যায় সেই স্ট্রেট লাইনের ঢালটাই হচ্ছে রেজিস্ট্যান্স ডিনোট করে। এক্সপেরিমেন্টালি আমরা এটা করে দেখব যে এই যে এমটা আমরা পাবো, এই এমটার ভ্যালু আসবে 1000, এই এমটার ভ্যালু আসবে না 1000, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করার চেষ্টা করি। তাহলে ঢাল বের করার জন্য ফর্মুলা কি? আমরা 10-10 নিয়ে করি। যদি এটা ধরি 10 মিলি আর এটা হচ্ছে 10। স্যার স্লোপকে তো স্যার আমরা গ্রেডিয়েন্টও বলতে পারবো স্যার। হ্যাঁ গ্রেডিয়েন্টও বলা যায়, গ্রেডিয়েন্টও বলা যায়, বাট আমরা স্লোপই বলি আপাতত। গ্রেডিয়েন্ট বলতে আবার অন্য জিনিস বোঝায় তো। ইলেকট্রোম্যাগনেটিক্সে গ্রেডিয়েন্ট হচ্ছে আরেকটা জিনিস আছে, ওটাকে গ্রেডিয়েন্ট বলে, ম্যাক্সওয়েলের ইকুয়েশন। এটা ট্রিপলিতে পড়ায়, আপনাদের পড়ায় না। দ্যাটস ওয়াই এটাকে মিনিং একই, কিন্তু আমরা এটাকে গ্রেডিয়েন্ট না বলে আমরা স্লোপ বলাটাই ভালো, ম্যাথমেটিক্যাল টার্ম যেহেতু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুইটা পয়েন্ট নিয়ে আমরা এই দুইটা পয়েন্ট থেকে আমরা স্লোপ বের করতে পারি। লেটস টেক দিস 2 পয়েন্টস, 10 মিলিমিটার, সরি 10 মিলি 10, দ্যাট মিন্স এইটা আর এইটা। এই দুইটা থেকে আমরা ঢাল বের করতে পারবো। পারবো কি? স্যার কিভাবে ঢাল বের করা যায়? আমরা যদি এটাকে বলি 0.2 আর এটাকে বলি যদি 0.1, তাহলে ঢাল বের করার বা স্লোপ বের করার ফর্মুলা কি? y2 minus y1 by y2 minus y1 dy dx, dy by dx। তাহলে y2 minus y1 আর হচ্ছে x2 minus
x1 আচ্ছা ঠিক আছে, তাহলে y এক্সিস এ কি ছিল y2 মাইনাস y1, তাহলে 10 মাইনাস 5 কত হয় 5 5। আচ্ছা 10 মিলি মাইনাস 5 মিলি x2 মাইনাস x1, 5 মিলি দিস বিকামস 5 5 মিলি, কাটাকাটি করে কত থাকতেছে 1 কিলো, মিলি রুলটা কিলো। ঠিক আছে, তাহলে ঢাল আমরা 1000 পাবো। জি স্যার কেন 1000 পাইছি, কেন 1000 পাইছি বলেন, কেন 1000 পাইছি? রুট ছিল কেন 1000 V by I করলে আর স্যার আই এর রেশিওটা সেম এর জন্য। বি বাই এর রেশিও এটা পাইছি। আমার যদি এখন এই এক্সপেরিমেন্টে আমি আপনাদেরকে বলতাম যে হ্যাঁ এটা 1500 ওহম দিয়ে করেন, 1.5 কিলো ওহম ধরে করেন, তাহলে স্লোপটা কত পাইতেন, এম এর ভ্যালু কত পাইতেন? 1.5 1.5 কিলো, 1.5 বললে হবে না, 1.5 আর 1.5 কিলো দুইটার মধ্যে 1000 গুণ ডিফারেন্স। ঠিক আছে, সো আপনাকে যদি এই সেম এক্সপেরিমেন্ট করার সময় আপনাকে যদি বলা হইতো যে ভাই এটা 1000 না, এটা হচ্ছে 1500, এটা ইটস নট 1000, এটা আবার ওপেন সার্কিট হয়ে গেল, জোড়া লাগাইতে হবে। ওকে, সো এটা বলছে ভাই এটা 1000 না, এটা হচ্ছে 1500, সো এটাকে ঘুরাই দিই কেমনে জানি এইভাবে। সো দিস ইজ নট 1000, দিস ইজ 1500। ইন দ্যাট কেস এটার যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আপনি ড্র করতেন তাহলে এটা আরো একটু খারাপ হইতো, আমরা বলতাম এইটার ঢাল হচ্ছে 1500। এক্স এক্সিস বরাবর কি থাকবে, এই কথাটা বলতে চাইলে এক্স এক্সিস বরাবর কি লিখতে হবে, ভোল্টেজ না কারেন্ট? কারেন্ট ওয়াই এক্সিস বরাবর ভোল্টেজ ভোল্টেজ। এক্সামে কমন মিস্টেক, লোকজন কি করে এইখানে ভোল্টেজ লেখে আর এইখানে কারেন্ট লেখে। ঠিক আছে, বুঝতে পারছেন? আরো কোনো সমস্যা এইটুকু নিয়ে? আচ্ছা, আমরা এক্সপেরিমেন্ট গুলা করবো হচ্ছে পিস পাইসে, সিমুলেশনে। রিয়েল লাইফে তো আসলে হাতে কলমে আমরা ভোল্ট মিটার আর অ্যামিটার দিয়ে করতাম। আস্তে ক্লাস করাচ্ছি। আচ্ছা, যেটা হচ্ছে আমরা ভোল্ট মিটার আর অ্যামিটার দিয়ে, আমরা সাধারণত ভোল্ট মিটার দিয়ে কি মাপি, ভোল্টেজ অ্যামিটার দিয়ে কারেন্ট আগের দিনের ক্লাসে বলছিলাম রেজিস্ট্যান্স মাপার জন্য আরেকটা মিটার আছে, সেটার নাম কি? রেজিস্ট্যান্স মিটার মেজার করার জন্য আরেকটা মিটার আছে, সেটার নাম ওহম মিটার। আচ্ছা, তাহলে আমাদের দেখতেছি এই এক্সপেরিমেন্ট করার জন্য 3টা মিটার লাগতেছে, ভোল্ট মিটার, অ্যামিটার, মিটার হচ্ছে কারেন্ট মাপার জন্য, আরেকটা লাগতেছে ওহম মিটার। আচ্ছা, 3টা আলাদা আলাদা মিটার লাগতেছে। ভোল্ট মিটারের সিম্বল কি রকম, ভি। অ্যামিটারের সিম্বল কি রকম, আই। ওহম মিটারের সিম্বল কি রকম, ভিতরে ওহম লেখা। ঠিক আছে কি, এখানে কি ভোল্ট মিটার আর অ্যামিটার দেখতেছেন, ওহম মিটার কিন্তু নাই এখানে। সো আমাদের 3টা আলাদা আলাদা মিটার, আমাদের ল্যাবে ভোল্ট মিটারও আছে অ্যামিটারও আছে, 2টা মিটারই আছে আমাদের কাছে, কিন্তু ওহম মিটার আলাদাভাবে কেনা হয় না। আমরা কি করি, 3টা মিটার কি ইন রিয়েলিটিতে একটা মিটার দিয়ে কাজ চালাই দিতে পারি। এই 3 মিটারই ইন্টিগ্রেটেড ওয়েতে একটা মিটারের মধ্যে থাকে, দ্যাট মিটার ইজ নোন অ্যাজ, কেউ কি বলতে পারেন সেটার নাম কি? মাল্টিমিটার। মাল্টিমিটার। মাল্টিমিটার দিয়ে আপনি ভোল্ট মিটারও কাজ করতে পারবেন, অ্যামিটারের কাজও করা যাবে, ওহম মিটারের কাজও করা যাবে। আসেন আমরা তাহলে মাল্টিমিটারের চেহারা দেখি একটা। মাল্টিমিটার আপনারা সবাই দেখছেন, মিস্ত্রিদের হাতে থাকে বা ল্যাবে আপনাদের এটা দিয়ে করতে হইতো, দেখছেন? এই যে এইরকম জিনিস দেখছেন না কিছু, আমাদের ল্যাবে আছে, এটাও আছে। কোনটা ক্লিয়ার বেশি, আমরা এটাই যাই, হলুদটাই মনে হয় ক্লিয়ার বেশি, তাই না? দেখতে পাচ্ছেন তো, স্যার কপি ইমেজ। সো লেটস টেক এ লুক। এটা অনেক ছোট, দেখি বড় সাইজের আছে কিনা কোনো। ওকে, কপি ইমেজ। আই এম সরি, ফিজিক্যাল ল্যাব না হয়ে আসলে এই ছবি দেখানো ছাড়া আমার আসলে আর রাস্তা নাই, কিছু নেই আসলে, এটা বেশি বড় হয়ে গেছে। যাই হোক, এক কাজ করি, পুরো জিনিসটাকে ক্লিন করে দিই, আগের জিনিস আর লাগবে না। সো ওকে, আমরা স্ক্রিনে একটা মাল্টিমিটার দেখতে পাচ্ছি।
বিভিন্ন মডেলের মাল্টিমিটার আছে, বাট বেসিক প্রিন্সিপাল সবগুলোরই সেম। এক একটার এক এক রকম দেখতে, লাল নীল সবুজ বিভিন্ন কালার আছে, বাট ঘুরে ফিরে সবগুলো আসলে একই কাজই করবে, দেখতে যত রকমই যেরকমই হোক, ঠিক আছে। সো আমরা এখানে দেখতে পাবো আগে তারগুলা কানেক্ট করি, লালটা লালে কানেক্ট হবে, কালোটা কালোতে কানেক্ট হবে টার্মিনালে, ঠিক আছে। লালটা লালে, কালোটা কালোতে কানেক্টেড হবে। আচ্ছা, এইখানে দেখবেন যে আপনার সার্টিন কিছু রেঞ্জ দেয়া আছে, দেখছেন এখানে কোনো কিছু জায়গায় ভি লেখা, কোনো কোনো জায়গায় ওহম লেখা, কোনো কোনো জায়গায় অ্যাম্পিয়ার লেখা। তাইলে এটা ফ্যানের রেগুলেটরের মতো, যখন এই যে এই চিহ্নটা সবুজ হলুদ রং দিয়ে দেখাতে হবে কি, যখন এই যে এই সরি যখন এই যে এটা এখানে দেখছেন একটু উঁচু করা আছে, দেখছেন? দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এই যে উঁচু করাটা যেখানে থাকবে সেটা সেই মোডে কাজ করবে। তো উঁচু করাটা যদি আপনার অফে লেখা থাকে তাহলে মিটারটা তখন বন্ধ আছে। উঁচু করাটা যখন এই যে এই ভি এর মধ্যে রাখা আছে তখন সেটা ভোল্ট মিটার হিসেবে কাজ করবে। এই কয়টার মধ্যে যে জায়গায় রাখা থাকবে সেটা তখন ভোল্ট মিটার হিসেবে কাজ করবে। এই উঁচু করা জায়গাটা যখন এই রেঞ্জের মধ্যে থাকবে তখন সেটা ওহম মিটারে কাজ করবে। তার মানে এটারে ঘুরাইয়া, উল্টা ঘুরাইয়া যদি আপনি এখানে নিয়ে আসেন বা এই হলুদ গুলার যে কোনো একটার মধ্যে রাখেন, তাহলে সেটা এখন ওহম মিটার হিসেবে কাজ করবে। একই ভদ্রলোক, সেই মালি, সেই দারোয়ান, সেই ড্রাইভার, সেই কেয়ারটেকার, সেই আপনার রান্না বান্না করে, সেই আপনার বাজার করে। তো মাল্টিপল কাজ করান আপনি একই লোককে দিয়ে, সেরকম একই মিটার দিয়ে সেটাই ভোল্ট মিটার, সেটাই অ্যামিটার, সেটাই ওহম মিটার, সেটাই সবকিছু। তাহলে এই জায়গায় যদি আমরা রাখি তাহলে সেটা কি মিটার হবে? অ্যামিটার। অ্যামিটার হবে। ভেরি গুড। আচ্ছা, তাইলে আমরা দেখতেছি এই জায়গায় এইটা কি, তাইলে এটাও তো ভোল্ট, তাহলে এটা কি বলতে পারবেন কেউ? আচ্ছা, দুইটাই ভোল্ট, এটা হচ্ছে এসি ভোল্ট আর এটা হচ্ছে ডিসি ভোল্ট। এসি ভোল্ট মিটার আর হচ্ছে ডিসি ভোল্ট মিটার। যখন এই যে সাইনোসয়েডের শেপ থাকবে তখন সেটা এসি, আর যখন এমনি নরমালি খালি ভি লেখা থাকবে বা প্লাস মাইনাস থাকবে বা কিছু লেখা থাকবে না তখন হচ্ছে সেটা ডিসি, ঠিক আছে। সো এই রেঞ্জে থাকলে তাহলে সেটা ডিসি ভোল্ট মিটার। ওকে, কারো কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। আচ্ছা, স্যার আমার এম লেখা এজন্য কনফিউজড হয়ে গেছিলাম আর কি। বুঝি নাই। 2000 স্যার এম মিলি ওটা লেখা দেখে কনফিউজড হয়ে গেছিলাম, ভাবছিলাম ওটা বুঝি অ্যামিটার মানে না না, কারেন্ট মাপে। এই এম দিয়ে কি বোঝায়? মিলি। আর এই এম দিয়ে কি বোঝায়? স্যার এটা মেগা। মেগা মেগা। এই কে দিয়ে কিলো, ঠিক আছে। আমরা বলছিলাম এগুলো এককের অংশ না। একক কোনটা? ওহম। একক কোনটা? ভোল্ট। একক কোনটা? অ্যাম্পিয়ার। এককের অংশ না, মিলি টিলি এগুলো হচ্ছে এককের অংশ না, এগুলো আলাদা। আচ্ছা, ফাইন, বুঝতে পারছেন আশা করি। তাহলে এটা হচ্ছে কি ভোল্ট, এই জায়গায় রাখলে ভোল্ট মিটার। এখন এখানে তো অনেকগুলো আছে, 200 মিলি, 2000 মিলি, 20, 200, 500, কোন জায়গায় সেট করব? এক জায়গায় সেট করলেই হবে নাকি কতই করব? এটার উত্তর হচ্ছে আপনি যেই জায়গায় সেট করবেন সেটা ম্যাক্সিমাম তত ভোল্ট মাপতে পারবে। সো লেটস সে যদি আপনি এই জিনিসটাকে ঘুরাইয়া, আমার পক্ষে তো ঘুরানো এখন সম্ভব না, বাট ধরে নেই আমি ঘুরাইয়া এটাকে এই জায়গায় সেট করছি, দেখা যাচ্ছে আশা করি। আমি যদি এটাকে এখানে সেট করি তাহলে সেটা সে ম্যাক্সিমাম 20 ভোল্ট মাপতে পারবে, পারছেন? আমি যদি এটাকে এইখানে সেট করি তাহলে সে ম্যাক্সিমাম 200 ভোল্ট মাপতে পারবে। আমি যদি এটাকে এইখানে সেট করি তাহলে সে ম্যাক্সিমাম 200 মিলি ভোল্ট বা 0.2 ভোল্ট সে মেজার করতে পারবে। বলেন তো যদি আমি এইখানে সেট করি তাহলে সে ম্যাক্সিমাম কত ভোল্ট মাপতে পারবে? 2 ভোল্ট স্যার, বা 2 ভোল্ট বা 2000 মিলি ভোল্ট বা 2 ভোল্ট সে ম্যাক্সিমাম মেজার করতে পারবে। সো আপনি ধরেন একটু আগে আমরা যে এক্সপেরিমেন্টটা করছিলাম, আমাদের ভোল্টেজ মাপা লাগবে হচ্ছে 5 ভোল্ট থেকে 10 ভোল্ট পর্যন্ত। আপনি ভোল্ট মিটারটাকে কোথায় সেট করতেন? এই জায়গায়? কোন জায়গায় সেট করতেন? 20 তে। কেন 20 তে? আনসার ইজ কারেক্ট। কেন 20 তে সেট করতেন? এর থেকে স্যার কম নাই স্যার, সেই কারণে। এর চাইতে কম নাই, কারণ এইখানে দিলে আপনার ম্যাক্সিমাম 2 মাপতে পারবে, কিন্তু আপনার দরকার কত? 5 থেকে 5 টু 10, 5 টু 10। তাহলে 200 তে নিলে কি হইতো না? স্যার তখন ভ্যালুটা বোঝা যেত না স্যার, মানে ফ্ল্যাকচুয়েটটা স্যার। হ্যাঁ, মানে ওটা অ্যাকুরেট আসতো না। যত আপনি কাছাকাছি রাখবেন তত অ্যাকুরেট আসবে। থিওরিটিক্যাল আনসার হচ্ছে হ্যাঁ 200 তে রাখলেও সে দেখাবে, 200 তে রাখলেও সে 3 টু 10 সে মেজার করতে পারবে, বা 5 টু 10 সে মেজার করতে পারবে, বিকজ 3, 10 দুইটাই টেকনিক্যালি 200 চাইতে কম। তাহলে সে দুইজনই সে 200 মাপতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখতেছি যে এই কাজের জন্য আরো স্পেশালাইজড একজন লোক আছে, যে কিনা তার কাজই হচ্ছে 20, মানে আরো প্রিসিশন ভ্যালু সে দিতে পারবে। তাহলে মাল্টি রেঞ্জ ভোল্ট মিটার থাকলে আপনার সবচেয়ে ক্লোজেস্ট
হায়ার ভ্যালু যেটা সেইখানে আপনাকে এই মিটারটা এখানে সেট করলে তখন সেটা সে ম্যাক্সিমাম তত ভোল্ট মাপতে পারবে। ঠিক আছে কি? স্যার জি বলেন। 20 ভোল্টের এটা আবার একটু বুঝাই দেন। যেখানে 200 থেকে 20 এ কোন স্পেসিফিক বুঝলাম না ওটা স্যার। মানে আপনার যেখানে সেট করবেন সেখানে ম্যাক্সিমাম তত ভোল্ট মাপতে পারবে, এটা তো বুঝছেন? জি স্যার। এইখানে কি আপনি 21 ভোল্ট মাপতে পারবেন? এখানে যদি 21 এখানে কানেক্ট করা আছে, কিন্তু এই অবস্থায় আপনি এই জায়গায় এমন একটা ব্যাটারি কানেক্ট করছেন, সেই ব্যাটারিতে আছে 21 ভোল্ট, সেটা কি মাপতে পারবেন? 20 এ সেট করা স্যার আছে। এখানে তো হাইয়েস্ট 20, 21 এক্স্যাক্টলি 21 তো মাপা যাবে না, তাহলে 21 মাপতে হলে আপনাকে কোথায় সেট করতে হবে? স্যার 200 তে। 200 তে সেট করতে হবে। আচ্ছা 200 তে সেট করলে আমি 21 মাপতে পারবো। এখন ধরেন আপনাকে এই এক্সপেরিমেন্টে বলা হয়েছে আমার ভোল্টেজ গুলো আসবে 5 ভোল্ট থেকে 10 ভোল্ট পর্যন্ত, তাহলে আপনি কোথায় সেট করবেন? স্যার তাহলে 20 তে। আচ্ছা 20 তে সেট করলে সে ডেফিনেটলি 5 থেকে 10 সবই মাপতে পারবে। আমি যদি 200 তে সেট করি তাহলে কি আমি 5 to 10 মাপতে পারবো না? স্যার পারবেন, কিন্তু বেশি হয়ে যাইতেছে আর কি, এজন্য। অ্যাকুরেট হবে না, অ্যাকুরেট হবে না, অ্যাকুরেট হবে না। ওকে স্যার। অ্যাকুরেট সে হবে না আর কি, মানে অ্যাকুরেটলি সে স্ক্রিনে এখানে দেখাবে না, স্ক্রিনে সে অ্যাকুরেটলি শো করবে না। ক্লিয়ার? তাহলে একইভাবে আপনাকে যদি বলা হয় যে আপনাকে এই যে যেই রেজিস্টরটা দেওয়া হয়েছে সেই রেজিস্টরটা মাপেন, সেই রেজিস্টরটা 1000 ওহম, আইডিয়ালি সেই রেজিস্টরটার ভ্যালু দেওয়া ছিল 1000 ওহম, বাট ইন রিয়েলিটি ল্যাবে এটা কখনো পারফেক্টলি 1000 থাকবে না। আমরা বলছিলাম যদি রেজিস্টরের ডান পাশে গোল্ডেন কালারের ব্যান্ড থাকে তাহলে সেটা কত থেকে কতর মধ্যে ভেরিয়েশন হবে? 1000 যদি হয় এবং গোল্ডেন যদি হয় তাহলে 5% ভেরিয়েশন 950 থেকে 1050 এর মধ্যে ভ্যালুটা থাকবে। সো কত আছে সেটা আপনাকে ল্যাবের শুরুতেই ম্যাপে নিতে হবে। তাহলে রেজিস্টরের এক মাথা এখানে কানেক্ট করবেন, রেজিস্টরের আরেক মাথা এখানে কানেক্ট করবেন। বুঝতেছেন? জি স্যার। জি স্যার। কালকে জানি কোথায় একটা ভালো ছবি নিয়ে আসছিলাম, এটাই নিয়ে দেখি, কপি ইমেজ। আবার তো অনেক বড়। লেটস সে কথার কথা আপনাকে বলা হয়েছে যে এই রেজিস্টরটার ভ্যালু মেজার করেন, তাহলে আপনি কি করবেন? একটা মাথা নিয়ে গিয়ে এখানে কানেক্ট করবেন, এক মাথায় ধরবেন, আরেকটা মাথা থেকে নিয়ে এখানে ধরবেন, ব্যাস। ঠিক আছে? যত দেখাবে তত আর কি। আচ্ছা তাইলে বলেন তো, এটা যদি ভ্যালুটা আমি সাপোজ আন্দাজে মনে করি নি এটার ভ্যালু আছে 1000, তাহলে 1000 ওহম মেজার করার জন্য আপনার এই ভোল্ট মিটারের নবটা বা মাল্টিমিটারের নবটা কোথায় ধরতে হবে? 2000 এ ধরতে হবে। ভেরি গুড। আমরা একটু আগে বলছি যে আমার কারেন্ট মেজার করতে হবে কত থেকে কতর মধ্যে, আমি তো ওটা কাইটা দিছি। কত জানি ছিল 10 মিলি অ্যাম্পিয়ার আর মিনিমাম ছিল 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 5 মিলি অ্যাম্পিয়ার থেকে 10 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত মেজার করতে হবে। আমি ভোল্ট মিটারটার নব কোথায় সেট করব? 20 মিলি অ্যাম্পিয়ার। 20 মিলি অ্যাম্পিয়ারে সেট করব। সেটা কোথায়? এই যে এখানে। স্যার 10 এও করা যায়। 20 10 তো নাই এখানে, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, এটা কিন্তু অনেক বেশি। আর এটা হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার, মানে 0.02 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? তাইলে মাল্টি রেঞ্জ মিটার দিয়ে কিভাবে মেজার করতে হয়, আমাদের পোস্ট ল্যাব রিপোর্টের মধ্যে একটা প্রশ্ন আছে। এই যে 5 নম্বর কোশ্চেনটা, ডিসকাউ হাউ ভোল্টেজ অর কারেন্ট ইজ মেজার্ড ইউজিং এ মাল্টি রেঞ্জ মিটার। মাল্টি রেঞ্জ মিটার মানে কি বুঝতে পারছেন এখন? মাল্টি রেঞ্জ মিটার মানে কি? স্যার এই লাস্টে 1000 টা আরেকবার যদি কোথায় 1000 বলেন তো, বুঝিনি। স্যার এই যে এটা কত আসবে স্যার, এই যে যেটা কানেক্ট করলেন ছবিতে, এটা রেজিস্টারটা জি স্যার। এইটা যদি মাপতে চান, আমার প্রশ্ন ছিল এটা মাপতে চাইলে এই যে এই ডায়ালটাকে আপনি কোথায় সেট করবেন, দ্যাট ওয়াজ মাই কোশ্চেন। 1000 ওহম মেজার করতে চান আপনি, 1000 ওহম মেজার করতে চান, তাহলে অবভিয়াসলি সেটাকে ওহমের রেঞ্জে কোথাও নিতে হবে, ওহমের মধ্যে কোথাও রাখতে হবে, রাইট? এখন এটা কোথায় সেট করবেন আপনি? আপনার মাপতে হবে 1000।
স্যার এখানে 2000 এর মধ্যে Exactly. 2000 এর মধ্যে 2000 এর মধ্যে সেট করবেন। কেন 2000 এ সেট করবেন? কারণ সে ম্যাক্সিমাম 2000 মেজার করতে পারবে। এইখানে যদি সেট করতেন তাহলে সে ম্যাক্সিমাম 200 মেজার করতো, কিন্তু আপনার তো 1000 লাগবে। সুতরাং এই জায়গায় সেট করা যাবে না। জি স্যার বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এইবার জি স্যার প্রশ্নটা থ্যাংক দেখেন। ইউ হ্যাঁ, পোস্ট ল্যাব রিপোর্টের প্রশ্নটা দেখি বলছে ডিসকাস হাউ ভোল্টেজ অর কারেন্ট ইজ মেজার্ড ইউজিং এ মাল্টি রেঞ্জ মিটার। মাল্টি রেঞ্জ মিটার, এটা কিন্তু মাল্টিমিটার বোঝায় নাই। মাল্টি রেঞ্জ মানে কি? মাল্টি রেঞ্জ কথাটার মানে কি? একাধিক রেঞ্জ থাকবে। তার মানে এই যে এটার রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম 200 মাপতে পারবে, এটার রেঞ্জ ম্যাক্সিমাম 2000 মিলি মাপতে পারবে, এটার ম্যাক্সিমাম এত। রেঞ্জটা চেঞ্জ করা যাচ্ছে না। আমি কিন্তু আপনাদের আসলে এটাই শিখাইলাম যে কিভাবে মাল্টি রেঞ্জ মিটার দিয়ে ভোল্টেজ বা কারেন্ট বা ওহম মেজার করতে হয়। আপনার যদি এটা বলতো যে 5000 ওহম, তাহলে আপনি এটা কোথায় সেট করতেন মাল্টি রেঞ্জ মিটারটাকে? 5000 ওহম যদি বলা থাকতো 20k 20k তে সেট করছেন। বুঝতে পারছেন তাহলে মাল্টি রেঞ্জ মিটার দিয়ে কিভাবে মেজার করতে হয়? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা তো ডিজিটাল মিটার গেল। এবার আমাদের অ্যানালগ মিটার সম্পর্কেও জানতে হবে, যেহেতু আমরা এখনো শিখতেছি। সো আমরা অ্যানালগ মিটারের দিকে যাই। অ্যানালগ মাল্টিমিটার হয় না। অ্যানালগ সবগুলা ভোল্ট মিটার, অ্যামিটার এগুলো আলাদা আলাদা ভাবে হয়। অ্যানালগ মাল্টিমিটার দেখি আছে কিনা এখানে। আছে, কিন্তু এটা ওইরকম ভাবেই করে না। অ্যানালগ মাল্টিমিটার দরকার নেই দেখার, অ্যানালগ ভোল্ট মিটার নেই। আচ্ছা, অ্যানালগ ভোল্ট মিটার আমাদের অ্যানালগ এগুলো মাল্টি রেঞ্জ না, আমাদের মাল্টি রেঞ্জ লাগবে একটা অ্যানালগ ভোল্ট মিটার। মাল্টি রেঞ্জ ভালো কোনো ছবি পাচ্ছি না। অ্যামিটার আছে কিনা? আচ্ছা থাক, এটা আমি ছবি খুঁজে বের করে পরে দেখাবো। এখন আমি বলতে পারি চাইলে, বাট আমি ছবি দিয়ে দেখানো প্রেফার করতেছি। এটা মাল্টি রেঞ্জ মনে রাখেন, আমাকে একটু রিমাইন্ড করে দিয়েন পরে যে আমরা মাল্টি রেঞ্জ শুধুমাত্র ডিজিটাল মিটারেরটা দেখছি, অ্যানালগ মিটারেরটা দেখি নাই। সো ফার এতক্ষণ আপনাদেরকে যা যা বলা হইলো সেটা কি মাল্টি রেঞ্জ ডিজিটাল মিটার দিয়ে, অ্যানালগ মিটার দিয়ে কিন্তু দেখানো হয়নি। মনে রাখতে হবে অ্যানালগ মিটারস আর মোর অ্যাকুরেট দেন ডিজিটাল মিটারস। ডিজিটাল মিটারের চাইতে অ্যানালগ মিটারটা মোর অ্যাকুরেট, বেশি কারেক্ট ভ্যালু দিবে। ডিজিটালটা আমরা দেখাইলাম, অ্যানালগটা আমরা পরে আরেকদিন ছবি বাইর করে দেখাবো। লাস্টলি ল্যাব রিলেটেড আরেকটা জিনিস বলেই আমাদের লাস্টের 10-15 মিনিট আমরা থিওরি পড়বো। দ্যাট ইজ নোন এজ ব্রেডবোর্ড। এটা কি বলেন তো? এটা দেখছেন কখনো? এই জিনিস কখনো দেখছেন? জি স্যার। কি জি করে স্যার। এখানে? এটাই কি করে এটা দিয়া? স্যার স্যার আমাদের ভার্সিটি ল্যাবে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা এই সেমেস্টারে প্যান্ডেমিক না থাকলে আপনারা নিজেরা হয়তো হাতে কলমে এটা নিয়ে কাজ করতেন। এই জিনিসটাকে বলি হচ্ছে আমরা ব্রেড বোর্ড বা সার্কিট বোর্ড। এটার আরেক নাম হচ্ছে সার্কিট বোর্ড বা ব্রেড পাউরুটি, ব্রেড বোর্ড। আচ্ছা, ব্রেড বোর্ডের মধ্যে আমরা আসলে জিনিস সার্কিট গুলা কনস্ট্রাক্ট করি। যদি আপনাকে বলা হয় একটা রেজিস্টার নিয়ে আসেন, বললো যে RESIST রেজিস্টার, এই যে রেজিস্টার গুলা নিয়ে আসছেন দেখছেন না, এগুলোর দুইটা করে প্রান্ত আছে, মাথা আছে, দুইটা করে টার্মিনাল আছে। সো এই আহা, এটা এত বড় ছবি আসে, লার্জ ইমেজ সিলেক্ট করে রাখছি, এই জন্য মেবি আসতেছিল না। ওয়েট, না সাইজ তো নরমালি আছে, তাহলে ছোট সাইজের একটা নিয়ে আসি। লেটস সে এটা মনে হয় কালকে নিয়েছিলাম, কপি ইমেজ। তো মনে করি এটা, তাহলে এইটাকে আপনি কানেক্ট করবেন কিভাবে?
এটাকে কানেক্ট করার জন্য আপনার আসলে এই ব্রেডবোর্ড প্রয়োজন হবে। এটাকে কানেক্ট করার জন্য এটার এক মাথা নিয়ে, আমি তো এটা 3D দেখাতে পারবো না, এক মাথা নিয়ে এখানে গাইতে দিতে হবে। এটা একটা হোল, একটা গর্ত, এখানে গেঁথে দেওয়া লাগবে। আর এটার অন্য মাথা নিয়ে অন্য যে কোনো আরেক জায়গায় গেঁথে দেওয়া লাগবে। ঠিক আছে, গেঁথে দেওয়া বুঝেন তো, মানে জিনিসটাকে এটার ভিতরে ঢুকাই দিতে হবে। এক মাথা এখানে, আরেক মাথা অন্যখানে, যে কোনো জায়গায়। এটা কি র্যান্ডমলি করলেই হবে নাকি? না, আমি বলতেছি, আসতেছি। কানেক্ট করতে হবে এইভাবে। এখন র্যান্ডমলি না, এটা করার জন্য কিছু নিয়ম আছে। ব্রেডবোর্ডের যে কনফিগারেশন সেটা আসলে আপনাদেরকে এখন শেখাবো। মনে রাখবেন, যখনই এই যে এই ধরনের এই 5টা বা 6টা পয়েন্ট একসাথে থাকবে, আমাদের ল্যাবের গুলাতে 6টা একসাথে, আর ছবির গুলাতে এখন দেখা যাচ্ছে 5টা পয়েন্টই একসাথে আছে, একটা গ্রুপে আছে, দেখছেন? তাহলে এটা 1 নাম্বার রো, এটাই যে 5 নাম্বার রো বা কলাম যেটাই বলেন আপনি, এটা 4 নাম্বার। মনে রাখতে হবে এগুলার নিচে দিয়ে সবগুলো একে অপরের সাথে কানেক্টেড, প্রত্যেকে নিচ দিয়ে একটার সাথে আরেকটা ইন্টারনালি কানেক্টেড থাকলে মানে আমরা বলি ইন্টারনালি এগুলো শর্ট সার্কিট করা আছে। শর্ট সার্কিট করার থাকা মানে হচ্ছে আমরা বলতেছি সবগুলাই আসলে 1 নাম্বার পয়েন্ট, এটাও 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 1 নাম্বার পয়েন্ট। যে কোনো এক জায়গায় কানেক্ট করা মানেই আসলে অন্য জায়গায় কানেক্ট করা। এখানে কানেক্ট করাও যে কথা, আবার এখানে কানেক্ট না করে যদি আমি প্রথমটায় কানেক্ট করি তাহলেও একই কথা, যদি আমি এখানে কানেক্ট করি সেটাও একই কথা। ইন আদার ওয়ার্ডস, আমি যদি এখানে কানেক্ট করি এটাও যে কথা, কিংবা আমি যদি এটাকে এখানে কানেক্ট করি, সরি, দ্যাট মিন্স একই রোতে আমি যে কোনো এক জায়গায় কানেক্ট করলেই হবে। সো এই জায়গায় কানেক্ট করাও যে কথা, এখানে কানেক্ট করাও সেম কথা, বিকজ এই 5টা পয়েন্ট একটা আরেকটার সাথে কোনো ডিফারেন্স নাই। ভিতর দিয়ে ইন্টারনালি, ভিতরে এগুলা ইন্টারনালি শর্ট সার্কিট করা আছে। সো সবগুলো আসলে একই পয়েন্ট। এটা কি বুঝতে পারছেন? আরো কোনো ডাউট? আচ্ছা, একইভাবে যদি আমরা এখান থেকে আরেকটা রেজিস্টার চিন্তা করি, দেখেন কিছু এই যে এইখানেও দেখেন 5টা একসাথে আছে, যেখানেই আপনি দেখবেন 5টা একসাথে আছে তার মানে সেগুলো একই পয়েন্ট। এখানে কানেক্ট করা যে কথা, এখানে কানেক্ট করাও একই কথা, সবগুলাই একই পয়েন্ট, সেম পয়েন্ট, বিকজ এগুলো ইন্টারনালি শর্ট সার্কিট করা আছে। কিন্তু পাশেরটার সাথে কিন্তু শর্ট কানেকশন নাই। দিস ইজ দ্যাট, নিচের যেই 5টা আছে এই 5টা কিন্তু ডিফারেন্ট। সুতরাং এখানে কানেক্ট করা আর এখানে কানেক্ট করা দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে, দুইটা কিন্তু এক না। ক্লিয়ার কি? ইয়েস স্যার। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইবার আমরা থিওরিতে ব্যাক করি, আমরা আবার ওইখানে ব্যাক করব। তাহলে ব্রেডবোর্ড কি জিনিস বোঝা গেল? ব্রেডবোর্ডের মধ্যে আমরা সাধারণত সার্কিট কনস্ট্রাক্ট করি। আমরা যদি যেহেতু অনলাইন দেখি দেখাতে পারি কিনা, ব্রেডবোর্ড সার্কিট কিভাবে আপনাদের প্রজেক্ট করার সময়, এই যে প্রজেক্ট করার সময় আপনাদের কিভাবে হয়তো তৈরি করতে হইতো, এই থেকে এই যে একটা ফিজিক্যালি দেখতেছি আমরা কিভাবে ব্রেডবোর্ডের মধ্যে সার্কিট গুলা তৈরি করা হয়েছে। দেখছেন এই যে রেজিস্টার গুলা গাইতে দিছে এটার মধ্যে, এই যে একটা এলইডি কানেক্ট করা হয়েছে, এটা গেঁথে দেওয়া হয়েছে এখানে, তার দিয়ে আমরা একটার সাথে আরেকটা কানেকশন দিতে পারতেছি। এইভাবে হচ্ছে আমরা ব্রেডবোর্ডের মধ্যে আসলে সার্কিট তৈরি করি। আশা করি এটা নিয়ে বুঝতে কারো সমস্যা নেই। ফিজিক্যালি এগুলা দেখাইতে আসলে 1 সেকেন্ড লাগতো, মুখে ছবি দেখে করতে আসলে অনেক এক্সপ্লেইন করা লাগে আর কি। ব্রেডবোর্ডের তাহলে ইউজটা মোটামুটি বুঝতে পারছেন। যেখানেই দেখবেন এক সিরিয়ালে 5টা আছে সেগুলো একসাথে কানেক্টেড, এই যে এই 5টা একসাথে কানেক্টেড, এই 5টা বা 6টা একসাথে কানেক্টেড, এই যে এখানে গ্যাপ আছে তাহলে এটা আর এটা একসাথে কানেক্টেড না। মাঝে মাঝে কি করবেন, এখানে দেখবেন দাগ থাকবে, তাহলে এগুলো একসাথে কানেক্টেড না, এরকম। তার মানে যখনই 5টা একসাথে গ্রুপে থাকবে বা 6টা একসাথে গ্রুপ করা থাকবে তখন সেগুলো ইন্টারনালি কানেক্টেড অবস্থায় আছে। আমরা তাহলে থিওরিতে ব্যাক করি হোপফুলি। বলেন স্যার, তাহলে নিচে নিচে থাকলে হচ্ছে গিয়ে কানেক্টেড একসাথে, ধর 5 নাম্বারটা এরকম। এখন এটাকে যদি আপনি ঘুরাই দেন, উপর নিচ কথাটা আসলে আপেক্ষিক। আমি যদি এটাকে এখন ঘুরাই দেই, এখন কোনটা উপর কোনটা নিচ? জি স্যার। বুঝতে পারছেন? মেইনলি আপনি মনে রাখবেন কিভাবে এই 5টা একসাথে আছে কিনা, এরা একসাথে কানেক্টেড, এরা একসাথে কানেক্টেড, কিন্তু এই ভদ্রলোকের সাথে কিন্তু এই ভদ্রলোকের কোনো কানেকশন নাই, দুইটা আলাদা। জি স্যার। ঠিক আছে, এই 5টা একসাথে কানেক্টেড, এই 5টা একসাথে কানেক্টেড, 5টা বা 6টা, আমাদের ল্যাবের গুলোতে 6টা একসাথে কানেক্টেড, এখানে হচ্ছে 5টা। তার মানে কি দাঁড়াইতেছে, এই একই জায়গায় আপনি 5টা আলাদা আলাদা ডিভাইস কানেক্ট করতে পারবেন। মাল্টিপল। জি স্যার। আচ্ছা, সো আমরা আগের দিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে যাই। এই যে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভের কথাগুলা, স্লোপ টপ হাবি যাবি, এগুলো তো বলাই হয়েছে ওই দিন। আচ্ছা, আজকেই বলা হয়েছে, ওই দিন না,
এই থেকে আমরা অঙ্কগুলা খুব সোজা, অঙ্কগুলার দিকে এখন যাব না, আমরা সেকশন 2.3 আরেকটা বেসিক কনসেপ্টের মধ্যে যাব। নোড, ব্রাঞ্চ এন্ড লুপ। নোড, ব্রাঞ্চ এন্ড লুপ অন্য সেকশনে দেখবেন এটা ফার্স্ট ক্লাসে পড়াইছে, আমি একটু পরে পড়াইছি এটা। অন্য সেকশনে এটা একদম প্রথম ক্লাসে পড়াইছে। নোড, ব্রাঞ্চ এন্ড লুপ তিনটা জিনিস, একটার নাম নোড, একটার নাম ব্রাঞ্চ, একটার নাম লুপ। সেই তিনটা জিনিস কি কি আমরা এই ফিগারটা নিয়ে যাই। এই ফিগারটা না, আমরা আরো যদি বেটার কোনো ফিগার থাকতো তাহলে ভালো হতো। লেট আস টেক দিস ওয়ান। আমরা বলছিলাম নোড মানে হচ্ছে কানেক্টেড পয়েন্ট, শর্ট সার্কিট করা পয়েন্টগুলোকে একটাই নোড বলে, একটা নোড বলে। তাহলে এখানে কি কেউ বলতে পারবেন এখানে কয়টা নোড আছে, কয়টা নোড শর্ট সার্কিট করা আছে? আরো বেশি আছে। যেমন এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা শর্ট সার্কিট করা, শর্ট সার্কিট মানে কানেকশন আছে যেখানে যেখানে, এইখান থেকে এই এতটুকু, এই এতটুকু, এটা আরেকটা, নিচেই যে আরো একটা আছে না, দুইটা যিনি বলছিলেন আপনাকে বলতেছি, নিচেই যে আরো একটা আছে না, তাহলে এখানে কয়টা নোড আছে? এগুলাকে আমরা বলি এক একটা নোড। অল অফ দিস আর নোন অ্যাজ নোড, NODE, নোড। নোড মানেই হচ্ছে তিনটা নোড আছে। হ্যাঁ, কানেক্টেড পয়েন্টস, অথবা কানেক্টেড না বলে আমরা বলতে পারি যে শর্ট সার্কিটেড পয়েন্টস বা শর্ট সার্কিট করা যে পয়েন্টগুলা, সার্কিটেড পয়েন্টস, যে পয়েন্টগুলোকে শর্ট সার্কিট করে দেওয়া হয়েছে। তাহলে এখানে নোড আছে কয়টা? হাউ মেনি নোডস আর দেয়ার? হাউ মেনি নোডস আর দেয়ার? 3. There are only 3 nodes. তো এই নোডগুলোর আমরা নাম দেওয়া লাগে, তো আমরা বলতে পারি হ্যাঁ নোডের নাম্বারিং হয় অলওয়েজ 0 থেকে, ঠিক আছে? নোডের নাম্বারিং শুরু হয় 0 থেকে। সো 0তম নোড, 1তম নোড, 2তম নোড, তিনটা নোড আছে আমাদের। এটা কি নোড নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নোড কি জিনিস? হ্যাঁ জি স্যার আছে স্যার, একটু বলেন বলেন আচ্ছা স্যার বলেন বলেন। ইমেজটা স্যার একটু আনলে স্যার দেখে বলতে পারতাম। ওকে জি স্যার। আচ্ছা 10 ভোল্টের স্যার প্লাস থেকে 5 ওহম পর্যন্ত স্যার একটা কানেক্টেড পয়েন্ট, আবার স্যার 5 ওহম থেকে স্যার 6 পর্যন্ত স্যার আরেকটা কানেক্টেড পয়েন্ট, আবার স্যার 6 থেকে স্যার 2 এম্পিয়ার পর্যন্ত আরেকটা হবে না তাহলে কানেক্টেড পয়েন্ট? হ্যাঁ, কিন্তু এই যে এই কানেক্টেড পয়েন্ট, এই আপনার কথা ঠিক আছে, কিন্তু এই দুই কানেক্টেড পয়েন্টের মধ্যে তো আবার কানেকশন আছে, যার ফলে দুইটা মিলেমিশে একাকার হয়ে একটা হয়ে গেছে। ও তার মানে স্যার এই যে স্যার 6টা তো স্যার গিয়ে স্যার 5 থেকে 2 এম্পিয়ারের মধ্যে যেটা আছে ওই বড়টার সাথে মিলছে গিয়ে। জি জি জি, আমি দেখবো তার কয়টা, তারগুলা জোড়া লাগানো থাকলে সেটা একটা নোড। আচ্ছা স্যার জি স্যার। ঠিক আছে, দা ওয়্যারস, যেই ওয়্যারগুলা কানেক্ট করছে সেই ওয়্যারগুলা যেখানে যেখানে জোড়া লাগা আছে সবগুলাই 2 নম্বর নোড। দ্যাট মিন্স এটাও 2 নম্বর নোড, 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 এটাও 1 নম্বর নোড, এটাও 1 নম্বর নোড, এটাও 1 নম্বর নোড। ভিতরের প্রত্যেকটা জায়গায় আসলে একই পয়েন্ট, সেম পয়েন্ট আমরা বলতেছি, সবগুলাই 1 নম্বর নোড। এটাও 0তম নোড, এটাও 0তম নোড, এটাও 0তম নোড, এটাও 0তম, এটাও 0তম, এটাও 0তম, এটাও 0তম, এটাও 0তম। ইন রিয়েলিটি আমরা বলতেছি তিনটাই আসলে একই পয়েন্ট, সেম পয়েন্ট। মানে তিনটা মানে হচ্ছে তিনটা, আমি বলছি মানে নিচেরটাই সম্পূর্ণটা আসলে একটাই পয়েন্ট, সেম পয়েন্ট। বুঝতে পারছেন কি? হ্যাঁ জি স্যার বুঝেছি। আমরা যদি এটাকে আরেকভাবে একটু আঁকার চেষ্টা করি, মনে করি আমাদের সার্কিট এটা, আমরা যেহেতু বলছি নোড মানে সেম পয়েন্ট, তাহলে আমাদের তিনটা নোড আছে। 0তম নোডকে আমরা এখানে লিখলাম, 1তম নোডকে আমরা এইখানে লিখলাম, আর 2তম নোডকে লেটসে আমরা এইখানে লিখলাম। সো দিস ইজ আওয়ার 0th নোড, দিস ইজ আওয়ার ফার্স্ট নোড, এন্ড দিস ইজ আওয়ার সেকেন্ড নোড। আচ্ছা, আমরা দেখতেছি 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, সেটা কত নম্বর নোডের মধ্যে? 0তম নোড, 1তম নোড আর 2তম নোড। 0 আর 1তম নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে। তাহলে আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স ড্র করতে পারি, যেটা কিনা তার নেগেটিভ টার্মিনাল কানেক্টেড 0তম নোডের সাথে এবং তার পজিটিভ টার্মিনাল কানেক্টেড 1তম নোডের সাথে। তাহলে এটা আমাদের ড্র করা হয়ে গেছে। এইবার 5 ওহমের যে রেজিস্টরটা আছে, ইট হ্যাজ টু বি কানেক্টেড ইন বিটুইন নোড 1 এন্ড নোড 2। তাহলে আমাদের একটা 5 ওহমের রেজিস্টর নিতে হবে, দ্যাট শুড বি কানেক্টেড ইন বিটুইন নোড 1 এন্ড নোড 2। ঠিক আছে কি? এরপরে আমরা দেখছি 6 ওহমের একটা রেজিস্টর আছে, দ্যাট শুড বি কানেক্টেড ইন বিটুইন কত কত? ইন বিটুইন স্যার 2 and 0, নোড 2 এন্ড নোড 2 এন্ড নোড 0। সো 2 এবং 0 এর মাঝখানে আমরা একটা 6 ওহমের রেজিস্টর
কানেক্ট করলাম। আচ্ছা, টু এটাও আমাদের আঁকা হয়ে গেছে। এবার 2 অ্যাম্পিয়ার এর কারেন্ট সোর্স দ্যাট ইজ অলসো কানেক্টেড ইন বিটুইন 2 and 0 নোড 2 এন্ড নোড 0। তাহলে এইখান থেকে আমরা আবার নিয়ে আমরা দেখব যে পজিটিভ টার্মিনাল কোন দিকে, 2 এর দিকে না 0 এর দিকে? 2 এর দিকে। 2 এর দিকে। সো the positive terminal should be connected to node 2 and the negative terminal of the current source should be connected to node 0. আমরা যদি এইভাবে না একে আমরা যদি একটু সরি আমরা যদি এইভাবে না একে আমরা যদি এইভাবেও আঁকতাম, সরি বেসিক্যালি দিস টু আর দ্য সেম সার্কিট। দুইটা সার্কিটের মধ্যে কোনো ডিফারেন্স নাই, দুইটা একই জিনিস, জাস্ট দেখতে একটু অন্যরকম করা হয়েছে। দুইটার মধ্যে কোনো তফাৎ নাই, টেকনিক্যালি একই জিনিস। বুঝতে পারছেন কি? সো এইখানে আমাদের জাস্ট বইয়ে দেখার সুন্দরের জন্য সুন্দর এরকম চারকোনা শেপ দিয়ে আঁকছে। ইন রিয়েলিটি পুরোটা আসলে একটাই পয়েন্ট, একটাই নোড। এবং আমরা নোটগুলা দেওয়ার সময় বইয়ে সাধারণত এই যে উপরের অংশটুকু এই যে এইভাবে আলাদা আলাদা ভাবে আর লিখি না। আমরা যে কোনো একটা নোডের মধ্যে এখানে 1 লেখা মানেই আমরা বুঝে নিই যে পুরোটাই হচ্ছে 1 নাম্বার নোড। এখানে যে কোনো এক জায়গায় 2 লেখা মানেই আমরা বুঝে নিই এই সম্পূর্ণটা হচ্ছে 2তম নোড। ক্লিয়ার কি, বোঝা গেছে? সো আমি যদি এখানে 2 লিখি, এই জায়গার নোড নাম্বার কত? এটা কততম নোড? স্যার 2। 2তম নোড। এটা কততম নোড? স্যার 2। দিস ইজ অলসো 2। এটা কততম নোড? 0। স্যার 0। নোডের ব্যাপারটা কি আশা করি বুঝতে পারছি আমরা? কোনো ডাউট আছে কারো? নোড বলেন তো এখানে কয়টা নোড আছে? ফিগার 2.10 বইয়ের। স্যার 3টা। 3টা নোড এ, নোড বি এন্ড নোড সি। বলেন তো এই পয়েন্টে যেই নোড আছে, এই যে আমার মার্ক করা পয়েন্ট 2 ওহমের ঠিক নিচে, এই নোডের নাম্বারটা কত? সি। সি। এই নোডের এই জায়গার এটা কত? 3 ওহমের ঠিক উপরে বি বি। বি। ওকে, তাহলে আমরা নোড মোটামুটি বুঝে গেছি। নোডের ডেফিনেশন হচ্ছে পয়েন্ট অফ কানেকশন বিটুইন 2 or more ব্রাঞ্চেস। আচ্ছা, ব্রাঞ্চ মানে কি? ব্রাঞ্চ মানে হচ্ছে এলিমেন্ট। এখানে যতগুলো এলিমেন্ট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আমরা বলবো এখানে 5টা ব্রাঞ্চ আছে। বলেন তো আমাদের এখানে কয়টা ব্রাঞ্চ আছে? স্যার 4টা। 4টা ব্রাঞ্চ আছে। There are 4 branches in this circuit. How many nodes were there? 3. আচ্ছা, এর পরের কনসেপ্টের নাম হচ্ছে লুপ। লুপ খুব সোজা একটা কনসেপ্ট। এই যে এই সার্কিট আর এই সার্কিট কিন্তু একই সার্কিট দেখতে, যেটা কিনা আমি স্যার ব্রাঞ্চটা আরেকবার একটু বলবেন? ব্রাঞ্চ মানে এলিমেন্ট গুলাকেই ব্রাঞ্চ বলে। যতগুলো এলিমেন্ট ততগুলো ব্রাঞ্চ। জি স্যার। যতগুলো এলিমেন্ট ততগুলো ব্রাঞ্চ। আচ্ছা, আমরা বইয়ের এই ফিগারটা যদি দেখি, এখানেও কিন্তু দেখাচ্ছে যে এই দুইটা সার্কিট কিন্তু একই জিনিস দেখতে, যেহেতু দুইটা ডিফারেন্ট মনে হচ্ছে, বাট ইন রিয়েলিটি দিস টু আর দ্য সেম সার্কিটস। দিস টু আর দ্য সেম সার্কিটস। দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। বলেন তো কিভাবে বুঝলাম দুইটা সেম সার্কিট? আসেন নোড বাই নোড কম্পেয়ার করি। এখানে নোড এ আর এখানে নোড সি আর এখানে হচ্ছে নোড বি। আমি দেখতেছি 10 ভোল্ট সোর্সটা নোড এ এবং নোড সি এর মাঝখানে আছে। তাহলে 10 ভোল্ট সোর্সটা নোড এ এবং নোড সি এর মাঝখানে আছে। ওকে, তাহলে এটা জায়গা মতো আছে। 5 ওহম আছে এ আর বি এর মাঝখানে, তাহলে এ আর বি এর মাঝখানে 5 ওহম। বি আর সি এর মধ্যে 2, বি আর সি এর মধ্যে 3, বি আর সি এর মধ্যে 2, বি আর সি এর মধ্যে 3, বি আর সি এর মধ্যে অলসো আমাদের যে 2 অ্যাম্পিয়ার এর কারেন্ট সোর্সটা সেটাও আছে। তাহলে 2 অ্যাম্পিয়ার এর কারেন্ট সোর্সটাও বি আর সি এর মধ্যে আছে। তাহলে টেকনিক্যালি দিস সার্কিট এন্ড দ্যাট সার্কিট আর দ্য সেম সার্কিট। দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। আচ্ছা, এবার আমরা নেক্সট কনসেপ্টে চলে যাব। দ্যাট ইজ নোন অ্যাজ লুপ। হোয়াট ইজ লুপ? লুপ মানে কি? লুপ মানে হচ্ছে ক্লোজড পাথ। ক্লোজড পাথ। ফর লুপ আপনারা করছেন না? ফর লুপ, হোয়াইল লুপ, জেবিসিতে, হ্যাঁ যেটা করছেন। লুপ মানে হচ্ছে ক্লোজড পাথ, ঘুরে আবার ওইখানে ব্যাক করতে হবে। তাইলে আমি এখানে লুপ আছে কয়টা? 1টা 2টা 3টা নাকি? এখানে কয়টা লুপ আছে এই সার্কিটে? 3টা। 3টা স্যার। হয় নাই। একটা লুপ, আরেকটা লুপ, 2টা গেল, 3টা গেল। আচ্ছা, আরো আছে, আমি জানি না কয়টা আছে। 2টা মিলাই যদি নেই, 4টা, পুরাটা নিলাম, 5টা,
পরের দুইটা নিলাম 6টা, তাহলে কয়টা লুপ আছে এখানে? 6টা। ক্লিয়ার? লুপ মানে হচ্ছে এক জায়গা থেকে ঘুরে অন্য যে কোনো রাস্তা দিয়ে আবার ওইখানে ব্যাক করতে পারলেই সেটা একটা লুপ। যেখান থেকে শুরু আপনি যদি সেখানে ব্যাক করতে পারেন তাইলেই সেটা একটা লুপ। আমরা আরেকটু সহজ উদাহরণে যাই। লেটস সে এইটায় কয়টা লুপ আছে? হাউ মেনি লুপস আর देयर? একটা, দুইটা, তিনটা, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, স্মলেস্ট পসিবল লুপকে মেশ বলে। সো লুপ মানে হচ্ছে ক্লোজড পাথ। লুপ মানে হচ্ছে ক্লোজড পাথ ইন এ সার্কিট, এটাকে আমরা বলি হচ্ছে লুপ। ঠিক আছে? লুপ মানে হচ্ছে ক্লোজড পাথ ইন এ সার্কিট। আর মেশ, MESH, মেশ মানে হচ্ছে স্মলেস্ট পসিবল লুপ। তার মানে যেই লুপকে আরো ছোট লুপে ভাঙা যায় না সেটাকে আমরা বলি হচ্ছে মেশ, MESH, মেশ। আচ্ছা, তাহলে আমরা এই ফিগারটা যদি নিয়ে আসি, এখানে প্রশ্ন হচ্ছে এখানে কয়টা মেশ আছে আর কয়টা লুপ আছে? লুপ তো আছে 6টা, আমরা একটু আগেই দেখলাম এখানে 6টা লুপ আছে, বাট এখানে মেশ আছে কয়টা? স্যার 3টা। There are only 3 meshes. কত কত? এই যে এটা একটা, এটা আরেকটা, আর এইটা আরেকটা। ঠিক আছে? সো মেশ কনসেপ্টটা আমাদের বেশি কাজে লাগবে, লুপটা আমাদের একটু কম কাজে লাগবে, মেশটাই আমরা বেশি কাজ ইউজ করব। তাহলে এখানে কয়টা মেশ আছে? 3টা মেশ আছে। ওকে, 3টা মেশ আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এখন এইখান থেকে যদি বলতে পারি যে এটার মধ্যে তাহলে কয়টা নোড আছে? নোড 3টা। নোডও 3টা। এটাই ব্রাঞ্চ আছে কয়টা? 5টা। 5টা। নোড, ব্রাঞ্চ, মেশ, লুপ, এই কনসেপ্টগুলো কি ক্লিয়ার হইছে? নোড, ব্রাঞ্চ, মেশ, লুপ। কারো কোনো ডাউট? এনি কনফিউশন? একটু আগে বলছিলাম ব্রেডবোর্ড নামে একটা জিনিস আছে, সেটা জন্য কি? হ্যাঁ, একটা বাজে পিকচার আসলো। ব্রেডবোর্ড যেন কি করে? ব্রেডবোর্ডে সার্কিট কনস্ট্রাক্ট করে। সার্কিট কনস্ট্রাক্ট করে। আচ্ছা, সার্কিট কনস্ট্রাকশনের জন্য ব্রেডবোর্ডের মধ্যে তাইলে যেই ফুটাগুলা থাকে, আমরা বলছিলাম ফুটাগুলা নিচের দিকে, এই হোলগুলা নিচ দিয়ে শর্ট সার্কিট করা থাকে, সাধারণত শর্ট সার্কিট করা থাকে। আচ্ছা, যদি শর্ট সার্কিট করা থাকে তাহলে শর্ট সার্কিটেড পয়েন্টকে কি বলে? শর্ট সার্কিট করা পয়েন্টকে কি বলে? নোড, সরি। শর্ট সার্কিট করা পয়েন্টকে বলে হচ্ছে নোড। আচ্ছা, শর্ট সার্কিট করা পয়েন্টকে আমরা বলি হচ্ছে নোড। তো আমরা যদি বলি যে তো বাঁকাতেরা ফিগার আনলাম, আচ্ছা সমস্যা নেই। আমরা যদি বলি যে এই যে এইখানে লাল রং নিলে ভালো হয়, মোটা কলম নিলে ভালো হয়, আর একটু জুম করি। লেট আস সে এই 23 নাম্বার রোটা, এই 23 নাম্বার রোতে হোল আছে কয়টা? 5, সরি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এই 5টা একই নোড, এটা কি বলা যায়? এই দুইটা কি সেম নোড? নো স্যার। আচ্ছা, এই দুইটা কি সেম নোড? জি স্যার। ইয়েস স্যার। না 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 না, আস্তে আস্তে দেখতে হবে স্যার। নো স্যার। স্যার এই পাশে, হ্যাঁ ক্লিয়ার? কি নোডের ব্যাপারটা ক্লিয়ার হইছে? স্যার। তো A, B, C, D, E এরা সবাই আসলে একই নোডের অন্তর্ভুক্ত। সো 30-এর ABCD 30তম নোড, 28-এর ABCDE সবগুলাই 28তম নোড। ক্লিয়ার? 7-এর ABCDE সবগুলাই 7তম নোড। সো একটা ডিভাইস এখানে কানেক্ট করাও যে কথা, এখানে কানেক্ট করা একই কথা। আচ্ছা, কোনো কারণে ধরেন আপনার এক একটা তাহলে ফুটায় আপনি কয়টা করে ডিভাইস কানেক্ট করতে পারতেছেন? এক একটা নোডে আপনি ম্যাক্সিমাম কয়টা, এক একটা নোডে ম্যাক্সিমাম কয়টা রেজিস্টার কানেক্ট করা যাবে? 5টা।
কারণ ফুটা আছে 5টা, রেজিস্টার কানেক্ট করা যাবে ম্যাক্সিমাম 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। সো ইন রিয়েলিটি সার্কিট যদি আপনার এরকম হয় যে একটা নোডের সাথে 5টা রেজিস্টার কানেক্টেড, আরো একটা লাগবে, টেকনিক্যালি আপনি এই 5টা রেজিস্টারকেই এখানে কানেক্ট করতে পারেন, রাইট? এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আমার আরো একটা লাগে, আমার তো ফুটা আছে 5টা, রেজিস্টার আছে 6টা, আমি এখন কি করব? স্যার একটা ফুটার মধ্যে 2টা রেজিস্টার লাগাই দিব স্যার। না, এইটা সবাই করে, এটা দেখলে আমার খুব মেজাজ খারাপ হয়। টেকনিক্যালি ইটস ওকে, কাজ করবে, এটা একটা ফুটার মধ্যে 2টা রেজিস্টার দিয়ে দিলেও কাজ করবে, সমস্যা নাই। বাট টেকনিক্যালি আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে একই জায়গায় আপনাকে এখন 25টা রেজিস্টার কানেক্ট করতে হবে, আপনি কি প্রত্যেক ফুটায় 5টা করে রেজিস্টার দিবেন? স্যার প্রতিটা রেজিস্টরের যে তার আছে ওইটার সাথে কানেক্ট করবো আরেকটা সিস্টেম নাকি? না, এইটার জন্য আপনি যেটা আমরা বলছিলাম নোড মানে কি কানেক্টেড পয়েন্ট, তাহলে আমরা বলছিলাম যে 23তম নোড এই সবগুলাই, আর 28তম নোড এটাও সবগুলাই, তাহলে এই 23 আর 28 তো ডিফারেন্ট নোড। এখন আপনি কি করলেন, 23 আর 28কে এক্সটার্নালি একটা তার দিয়ে কানেক্ট করে দিলেন, একটা তারের মাথা এই ফুটায় আরেকটা তারের মাথা এই ফুটায়, তাহলে কি আমরা এই 23 আর 28 কানেক্ট করে দিলাম না? তাহলে আমরা বলতে পারি 23 এবং 28 এখন একই নোড। জি স্যার। জি স্যার, জি স্যার। বুঝতে পারছেন? এখন আপনার 23টা কেন, আপনার যদি 100টা ডিভাইসও একই নোডে কানেক্টেড থাকে, ইট ডাজন্ট ম্যাটার। আপনি কি করবেন, যেই নোড যদি আপনার এই যে 4 এবং 5 আলাদা নোড হয়, আপনার যদি দুইটাকে জোড়া লাগাইতে হয়, আপনি একটা ওয়্যার নিয়ে আইসা এখানে লাগাই দেন। আপনার যদি আরেকটা লাগে, ঠিক আছে, আরেকটা ওয়্যার নিয়ে আইসা এখানে লাগাই দেন। আপনার যদি আরো লাগে, ঠিক আছে, আরেকটা ওয়্যার নিয়ে আইসা এখানে লাগাই দেন। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? কারো কোনো স্যার, কনফিউশন? বলেন স্যার প্লিজ। আবার একটু স্যার। মানে যদি আপনার কখনো একাধিক ডিভাইস প্রয়োজন হয় কানেক্ট করা, কিন্তু আপনার ফুটা আছে মাত্র 5টা, তাহলে আপনি তো এখানে ম্যাক্সিমাম 5টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। ডিভাইস মানে আমরা রেজিস্টার বোঝাচ্ছি, যে আপনি 5টা রেজিস্টার ম্যাক্সিমাম এখানে কানেক্ট করতে পারবেন, যেহেতু হোল আছে আপনার 5টা, 1 2 3 4 5, এই হোল আছে আপনার মাত্র 5টা, তাহলে আপনি ম্যাক্সিমাম 5টা ডিভাইস এই ফুটার মধ্যে দিতে পারবেন, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আপনাকে এমন একটা সার্কিট দিয়ে দিচ্ছে যেখানে আপনার 6টা বা 7টা বা 10টা ডিভাইস কানেক্ট করা লাগবে। এখন আপনি তাহলে কি করবেন? ঠিক আছে ভাই, আপনি 5টা এইখানে আর 5টা মনে করেন পাশেরটাই দিচ্ছেন এইখানে, বা এইখানে না দিয়ে আমরা অন্য একটাই দিই, লেটস সে আপনার সুবিধার জন্য আপনি এইখানে দিচ্ছেন, 12 নম্বরটা এইখানে কানেক্ট করছেন। এখন দুইটাই আপনার সেম নোড বানাইতে হবে। কিভাবে দুইটাকে সেম নোড বানানো যায়? আপনি একটা তার নিয়ে আসেন, একটা তারের মাথা এইখানে কানেক্ট করবেন আর একটা তারের মাথা এখানে কানেক্ট করে দিবেন, তাইলেই আপনার এইটা এবং এইটা সেম নোড হয়ে গেল। এখন আপনার এখানে 4টা খালি জায়গা আছে, এখানে আরো 4টা খালি জায়গা আছে, এখন আপনি 8টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। এখন মনে করেন আপনার আরো 5টা লাগবে, আপনি কি করবেন? লেটস সে যেখানে আপনার সুবিধা হয়, লেটস সে আপনি এখান থেকে আরো 5টা নিলেন, এই 5টা নিলেন, ঠিক আছে? আপনার কানেকশন দরকার, আপনি এই ফুটা থেকে আরেকটা এখানে তার দিয়ে এক্সটার্নালি আপনি ওয়্যার দিয়ে কানেক্ট করে দেন। আর ওয়্যারাজ এই যে এই 5টা নিচ দিয়ে ইন্টারনালি কানেক্ট করা আছে, ওটা আপনি দেখা যাবে না। এটা যদি আপনি ব্রেডবোর্ডটা আমরা উল্টাইতে পারতাম তাইলে আপনি দেখতে পারতেন। এখন যেহেতু ছবি, এটা উল্টানো যাচ্ছে না, তো আমরা কি করব, বাইরে থেকে এক্সটার্নালি ওয়্যার দিয়ে কানেক্ট করে দিব, বিকজ আমাদের নোড মানেই কি কানেক্টেড পয়েন্ট। আমি লেখা ওভাররাইট করে ফেলছি, নোড মানেই হচ্ছে কানেক্টেড পয়েন্ট। তাহলে আমি যদি ইন্টারনাল কানেকশনের বদলে, ঠিক আছে, আমার জায়গায় আমি এক্সটার্নাল কানেকশন দিয়ে দিলাম, গুণা তার দিয়ে দিই, তার দিয়ে দিই, ল্যানের তার দিয়ে দিই, ওয়্যার দিয়ে দিই, কেবল দিয়ে দিই, ডাজন্ট ম্যাটার, কানেকশন থাকলেই হলো, অ্যাজ লং অ্যাজ যে কোনো। জি, এক্সট্রা তার নিতে হবে, ওয়্যার নিতে হবে। এক্স্যাক্টলি। ল্যাব করার সময় ওরা আপনাকে শুরুতেই ল্যাব করার ইকুইপমেন্টের সময় দেখবেন এই যে আপনাকে ওয়্যার দিয়ে দিছে, এই ওয়্যারগুলো কিনতেও পাওয়া যায়। এই যে দেখেন ওরা কি করছে, এই যে এই ফুটা থেকে এই ফুটায় আলাদা কানেক্ট করছে, যাতে কি এই নোড এবং এই নোড ডিফারেন্ট দুইটা নোডে কানেক্ট করছে, এইটাকে সেম নোড বানায় ফেলছে, দেখছেন? এখানে খেয়াল করেন, এইখান থেকে এই যে এক্সটার্নালি একটা তার নিয়ে এখানে কানেক্ট করছে, তার মানে এই নোড এবং এই নোডকে, এই যে এই, আমি ছবিটাকে একটু, এইখানে তো দাগানো যায় না, কপি ইমেজ, মনে রাখবেন হার্ডওয়্যার ছাড়া ইঞ্জিনিয়ার হয় না কখনো, হার্ডওয়্যার ছাড়া কখনো ইঞ্জিনিয়ার হয় না। ইঞ্জিনিয়ার মানে কোড মুখস্থ করে খালি কোড বসায় দেওয়া না। যখন আপনি বুঝবেন এগুলা কি, এখন আপনি একজন, এই জিনিসটা এখন আপনি কোড করতে পারবেন।
আপনি বুঝতেও পারবেন। আমরা পাইথন কোডিং আপনাদের প্যারা দেবো কিছুদিন পর, আগেই না, যদিও এটা এই কোর্সের পার্ট না, বাট আপনাদেরকে জোর করে আমি কিছু পাইথনের কোডিং করতে দিব আর কি, যাতে আপনার এক্সামের সময় আপনি সুবিধা পান। যেহেতু এখন এক্সামের প্রক্টরিং নাই, আপনি কম্পিউটার, ক্যালকুলেটর যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন। সো কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল একটু কঠিন করে দিই, এবং যাতে আপনি ক্যালকুলেটর কেন, প্রোগ্রামিং নিয়েও আপনি যে কোনো এই কাজগুলো করতে পারেন, যাতে আপনার প্রোগ্রামিংটা কাজে লাগে। এইওয়ে, সো আমরা দেখতেছি যে এইখানে যেই নোডটা ছিল, এই নোডের সাথে আমার কোনো কারণে হয়তো এই ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে, এই নোডের সাথে এই নোডের কানেকশন দরকার হয়েছে, কিন্তু এই দুইটা তো ইন্টারনালি কানেক্টেড না। তাহলে কি করছি, তাহলে বাইরে থেকে একটা তার দিয়ে আমরা এক্সটার্নালি কানেক্ট করে দিয়ে এখন আমি বলতে পারি হ্যাঁ এই নোড এবং এই নোড দুইটা এখন সেম নোড, যেহেতু শর্ট সার্কিট করা হয়েছে। শর্ট সার্কিট করলেই দুইটা নোড মিলেমিশে একাকার সেম হয়ে যায়। ঠিক আছে? হ্যালো, আমরা শেষ করে দিই আজকের ক্লাস। তো আমাদের টাইমও শেষ। লেটস সে আমাদের এই প্রশ্নটাই একটা ট্রিক কোশ্চেন, ফাইনালি আপনারা দেখি উত্তর দিতে পারেন কিনা। ঠিক আছে, এইখানে আমাদের নোড আছে কয়টা? স্যার তিনটা। 0তম নোড, নোডের নাম্বারিং শুরু হয় 0 থেকে, হলো 0তম নোড, 1তম নোড, 2তম নোড। ঠিক আছে, এইবার আমাকে বলেন এখন এখানে কয়টা নোড আছে এই সার্কিটের মধ্যে? আমি এরকম একটা এক্সটার্নাল একটা কানেকশন দিয়েছি। নাও হাউ মেনি নোডস আর देयर ইন দিস সার্কিট? তিনটা আছে। ক্লাস শেষ আমাদের, যাদের অন্য কাজ আছে চলে যেতে পারেন, সমস্যা নেই। আমাদের ক্লাস শেষ। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন আই এম আস্কিং ইউ টু দ্য ক্লাস। হাউ মেনি নোডস আর देयर? নোড মানেই হচ্ছে কানেক্টেড পয়েন্ট। নোড মানেই কানেক্টেড পয়েন্ট। আমরা বলছিলাম যে এইখান থেকে এইখানে যখন এক্সটার্নালি কানেক্ট করা হয়ে গেছে, এই নোডের নাম আগে ধরলাম বি ছিল, আর এই নোডের নাম ছিল এ, মানে এ আর বি দুইটা আলাদা আলাদা নোড ছিল, বাট দ্য মোমেন্ট ইউ কানেক্টেড দিস টু পয়েন্টস, এটাই এ পয়েন্ট বা বি পয়েন্ট, বা এইটাও বি পয়েন্ট বা এ পয়েন্ট, একই কথা। দুইটা আসলে সেম পয়েন্ট, কোনো ডিফারেন্স নাই। তাহলে আমরা এইখানে একই কাজ করছি। 2তম নোড এবং 0তম নোড, উই হ্যাভ কানেক্টেড বোথ অফ দিস টু নোডস টুগেদার। ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি না যে দিস নোড ইজ অলসো 0th নোড, অর দিস নোড ইজ অলসো দ্য সেকেন্ড নোড? এই দুইটা নোড আসলে একই। আমার প্রশ্ন হচ্ছে কয়টা নোড আছে এখন সার্কিটে? তাহলে তো স্যার দুইটা আছে, যেহেতু স্যার 2 আর 0 একই হয়ে গেছে। এক্স্যাক্টলি। তাহলে এই নোডটার আমরা এখন একটাই নাম দিতে পারি, লেটস কল ইট 0তম নোড। তাহলে 0তম নোড আর 0তম নোড। সো হাউ মেনি নোডস আর देयर? অনলি 2 নোড। দুইটা নোড আছে এখানে, দুইটা নোড আছে। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? এই সার্কিটটাকে যদি আমরা রিড্র করি, লেটস সে নোড 0 এইটা, আর নোড নোড 1 এটা, আর নোড 0 এটা, আমরা দুইটা নোড আছে। তাহলে সার্কিটটাকে কি রিড্র করা যাবে? আমরা দেখি 1 ওহম আর 2 ওহম দুইটাই এটার মধ্যে, এটা হচ্ছে 0তম নোড। তাহলে 1 ওহমের রেজিস্টরটা এখানে কানেক্টেড, 2 ওহমের রেজিস্টরটাও এটার সাথে কানেক্টেড, 5 ওহম রেজিস্টরটাও দেখেন 1তম নোড আর 0তম নোডের মাঝখানে। তাহলে এটা 1 ওহম, এটা 2 ওহম। লেটস কানেক্ট দ্য 5 ওহম রেজিস্ট্যান্স অ্যাজ ওয়েল। এটা 1 আর 0 এর মাঝখানে। তারপরে 10 ভোল্ট, 10 ভোল্টের পজিটিভ টার্মিনালও 0-তে, নেগেটিভ টার্মিনালও 0-তে। তার মানে এইখানে যেই ভোল্টেজ সোর্সটা আছে 10 ভোল্ট, সেটার পজিটিভ টার্মিনাল 0-তে কানেক্টেড, নেগেটিভ টার্মিনালও 0-তে কানেক্টেড। এরপরে কি আছে? 4 ওহম, এইটারও পজিটিভ টার্মিনাল 0-তে, নেগেটিভ টার্মিনালও 0-তে। আচ্ছা, তাইলে এইখানেও আমাদের একটা 4 ওহমের রেজিস্টর লাগবে, যেটার পজিটিভ একটা টার্মিনাল 0-তে গেছে, আর একটা টার্মিনাল ওইটাও 0-তে গেছে। সো দিস ইজ দ্য সার্কিট। আশা করি বুঝতে পারছেন। নোড মানেই কানেক্টেড পয়েন্ট। আমি দেখি তো বুঝতে পারছেন, আমি এখন আসলে ফুললি কনভিন্স না আপনারা বুঝতে পারছেন কিনা এই জিনিসটা। লেটস টেক দ্য লাস্ট কোয়েশ্চেন। হাউ মেনি নোডস আর देयर ইন দিস সার্কিট? কয়টা নোড আছে? তিনটা নোড। কেমনে তিনটা? আবার বলে দুইটা। There are 4 nodes in this circuit. Node মানেই কানেক্টেড পয়েন্ট। এখানে চারটা নোড আছে। সো 0 1 2 3 চারটা নোড আছে। ক্লিয়ার? কোনো কনফিউশন কারোর মধ্যে? এইবার আমি এখানে জোড়া লাগাই দিলাম। এবার বলেন কয়টা নোড আছে? দুইটা। তিনটা। তিনটা স্যার। তিনটা। 0তম নোড,
এই দুইটা মিলে এখন একটাই নোড, 1তম নোড, এই দুইটা আর এটা তো একটা আছে 2তম নোড, তিনটা নোড আছে। আমি যদি এইখানে আরেকটা কানেকশন দেই তখন কয়টা? দুইটা নোড স্যার। এটাও 1তম নোড, দুইটা এটাও 1তম নোড, এটাও 1তম নোড, এখন আছে দুইটা নোড। আশা করি নোডের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে লুপ কয়টা? একটা স্যার, একটাই লুপ। মেশ কয়টা? একটা। চারটা। মেশ কয়টা? মেশ 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 একটাই স্যার। মেশও একটা, লুপও একটা। তাহলে মেশ আর লুপের মধ্যে তফাৎ কি? স্যার মেশ ছোট ছোট লুপ। স্যার মেশ ছোট হচ্ছে না। যেটাকে ভাঙা যায় না স্যার। স্মলেস্ট পসিবল লুপ, স্মলেস্ট পসিবল লুপ যেটাকে ভাঙা যায় না। যেমন আমি যদি এইখানে তিনটা থাকে, এই দুইটা মিলে যদি একই, তাহলে কি সেটা স্মলার লুপ হয়েছে, কিন্তু এটা কি মেশ হয়েছে? নো স্যার। নো স্যার, না স্যার। মেশ হইতে হলে কি হইতে হবে? সিঙ্গেল লুপ সিঙ্গেল হতে হবে। স্যার। ব্রাঞ্চ আছে কয়টা আমাদের এই সার্কিটে? ব্রাঞ্চ আছে কয়টা? হাউ মেনি ব্রাঞ্চেস আর দেয়ার? চারটা। চারটা। দুইটা, তিনটা, চারটা। আজকে এই পর্যন্তই থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ। বুধবারে দেখা হবে। আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।